জি ভাই, আমরা লাইভে চলে আসছি। ওকে, সবাই জয়েন করতে থাকুক। আমি একটু দেখি যে আজকে তো আমার ফিজিক্সে এই কোর্সে প্রথম ক্লাস, সো একটু রেসপন্স গুলো কেমন আসে আমরা দেখি, এবং সবাই জয়েন করছে কিনা সেটাও দেখে ফেলি, তারপর আমরা শুরু করছি আমাদের ক্লাস। ওকে, গ্রেট গ্রেট। ওকে, আই থিঙ্ক আমরা মোটামুটি লাইভে চলে এসেছি, এবং লাইভে আলহামদুলিল্লাহ অনেক স্টুডেন্ট জয়েন করছে। সো আসলে আজকে আমার প্রথম ক্লাস তোমাদের সাথে, ফিজিক্সের প্রথম ক্লাস। অন্যান্য কোর্সে ফিজিক্সের ক্লাস নিয়েছি, বাট এই কোর্সে তোমাদের সাথে আমার আইসিটি দিয়ে জার্নিটা শুরু হয়েছিল। বাট নো ওয়ারিস, আমরা আসলে আবার ফিজিক্সে ব্যাক করলাম, এবং আমি ব্যাক করলাম আসলে তোমাদের সাথে। সো আজকে আমরা চ্যাপ্টার 10 শুরু করব, যেটা হচ্ছে আমাদের আদর্শ গ্যাস এবং গ্যাসের গতিতত্ত্ব। এই চ্যাপ্টারটা আমি পড়াবো, এবং ইনশাল্লাহ এই চ্যাপ্টারটার পাশাপাশি যদি সামনে আরো সেকেন্ড পেপারে কিছু চ্যাপ্টার আছে সেগুলো আমি পড়ানোর চেষ্টা করব। এবং তোমরা হয়তো অলরেডি অনেকে জানো আমাকে, বা অনেকে জানো না, অনেকে চেনো হয়তো, অনেকে চেনো না। আমি হচ্ছে তোমাদের ইমরান মুস্তফা ভাইয়া, ফ্রম সিএসি বুয়েট। তোমাদের অপার ভাইয়া, তোমাদের চিন্ময় ভাইয়া, ওদেরই ব্যাচমেট, আমরা একই ব্যাচের। এবং আমি তোমাদের এইচএসসি 21-এর ক্র্যাশ কোর্সে ফিজিক্স ক্লাস নিয়েছি, তোমাদের অপার্স ক্লাসরুম, সেখানে ফিজিক্সের ক্লাস নিয়েছি। তারপর আমাদের এসএসসি 21-22 দুই ব্যাচেই ফিজিক্সের ক্লাস নেওয়া হয়েছে, এবং এইচএসসি 22-এ তোমাদের ফিজিক্স ক্লাস নেওয়া হয় নাই। বাট আলহামদুলিল্লাহ কিভাবে হয়ে গেল, এবং তোমাদের ক্লাসও নিয়ে নিচ্ছি। এবং তোমরা জানো যে অলরেডি আমার ফিজিক্সের পকেট বুক দুটো বের হয়েছে তোমাদের অপর ভাইয়ের সাথে, 10 MS এর, যেটা সেই দুটোরই কো রাইটার আমি, বা কো অথর আমি। সো এই হচ্ছে আমার পরিচয়। আর আমি ফিজিক্স অনেকদিন ধরেই পড়াই, ফিজিক্স, ম্যাথ, আইসিটি, তিনটা সাবজেক্টই পড়াই, কেমিস্ট্রিও পড়াই। বাট তোমাদের সাথে ফিজিক্সের আজকে প্রথম ক্লাস আমার হচ্ছে। সো হোপফুলি ক্লাসটা ভালো হবে, এবং আমরা চেষ্টা করবো যতটুকু ভালো করা সম্ভব, এবং তোমরাও অবশ্যই আমাকে কোঅপারেট করবা, এবং আমরা চেষ্টা করব যে সবাই মিলে যাতে সুন্দর একটা ক্লাস করতে পারি। সো অনেকদিন পরে তোমাদের সাথে দেখা হচ্ছে, তোমরা কেমন আছো একটু বলে দাও, এবং কি অবস্থা তোমাদের, কি এক্সপেকটেশন সেটা জানাতে পারো। আমরা আমাদের চ্যাপ্টার 10, যা হচ্ছে বাস্তব গ্যাস বা আদর্শ গ্যাস, এই জিনিসগুলো নিয়ে, গ্যাসের জিনিসপত্রগুলো নিয়ে আমরা আলোচনা করব। এখানে গ্যাসের গতি নিয়ে কথা বলবো, গ্যাসের বেগ নিয়ে কথা বলবো, এবং আদর্শ এবং বাস্তব গ্যাসের মধ্যে পার্থক্যগুলো নিয়ে কথা বলবো। তো অনেকগুলো জিনিস নিয়ে আমরা কথা বলবো। বাট শুরুতে তোমাদের এন্ড থেকে কিছু জানতে চাই, যে কি অবস্থা তোমাদের, বা তোমাদের কি এক্সপেকটেশন, বা কেমন আছো তোমরা। টপিকের নাম যদি থাকে কেন, আচ্ছা টপিকের নাম যদি থাকে কেন, এটা তো আমি জানি না, এটা রিয়াদ জানে। রিয়াদ কি টপিক দিল? পকেট বুকটা অনেক ভালো, ভালো আপনি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। জি ভাইয়া, ওকে স্যার এর আইসিটি ক্লাস করেছি আমি, দ্যাটস গ্রেট। আইসিটি ক্লাস করেছো, আমরা আইসিটি দিয়ে শুরু করেছিলাম, যেহেতু সিএসসি ব্যাকগ্রাউন্ডের, আইসিটি দিয়ে তোমাদের শুরু করেছি। বাট অন্যান্য অনেক কোর্সে ভাইয়া ফিজিক্সও নিয়েছি। তোমাদের যারা ফিজিক্স নেয় তারা অনেক ভালো ক্লাস নেয় ভাইয়ারা। সো আমি আসলে তাদের সাথে একটু অ্যাড হলাম। সমস্যা নাই তো নাকি? নাকি সমস্যা আছে? সমস্যা থাকার কথা না, হ্যাঁ, সমস্যা থাকার কথা না। সো যাই হোক, আমরা আমাদের ক্লাসটা শুরু করব। আমাদের আর 3 মিনিট হয়েছে, 4 মিনিট হয়েছে, আমরা 1 মিনিট সময় নিব, তোমাদের কিছু কমেন্ট করব, কিছু কথা বলবো, তারপর আমরা আমাদের ক্লাসে চলে যাব। আপনি কি আর আইসিটি নেবেন না? আইসিটি মনে হয় আমার একটা চ্যাপ্টার বাকি আছে, মানে আমার নেয়ার, তোমাদের আমিন ভাইয়া নিবে বাকি চ্যাপ্টার গুলো। সো লেটস সি। ফিজিক্স স্লাইডে ভালো লাগে না, সমস্যা নেই, স্লাইডে পড়াবো না, ভাইয়া স্লাইডে পড়াইও না, ভাইয়া লিখে লিখে পড়াই। সো ভাইয়ার পড়ানোর স্টাইল অন্যরকম, হ্যাঁ, সবার থেকে আলাদা। ঠিক আছে, হ্যাঁ, আইসিটি ক্লাস অসাধারণ, এবার ফিজিক্স এর পালা। দেখি ফিজিক্স কেমন পড়াতে পারি, যদিও চ্যাপ্টারটা তেমন তেমন মানে আহামরি তেমন কিছু না, আদর্শ গ্যাস তেমন স্বাভাবিক কথাবার্তা, বাট তার মধ্যে যা কিছু আছে মোটামুটি
তোমাদের পড়ানোর চেষ্টা করবো। সো তোমরাও যদি কোঅপারেট করো, আই থিঙ্ক মানে ইট উইল বি কোয়াইট গুড ক্লাস। হ্যাঁ, একটা ভালো একটা ক্লাস হবে হোপফুলি। অলমোস্ট 100+ জয়েন করে ফেলছো, সো দ্যাটস গ্রেট। আমি আর একটু দেখবো যে কারা কারা কি হচ্ছে না হচ্ছে, দেন আমরা আমাদের ক্লাসটা শুরু করতে পারবো ইনশাআল্লাহ। ওকে গুড। সো আমি আমার স্ক্রিনটা শেয়ার করছি। তন্ময় ধর ইজ ওয়াচিং। ওয়াও, তন্ময় চলে আসছে। তন্ময় তোমাদের অনেকগুলো ক্লাস নিয়েছে কন্টিনিউয়াস, এবং তন্ময়ের ক্লাস অসাধারণ হয়, অনেক ভালো ক্লাস নেয় তন্ময়। লেটস সি কি হয়। এবং আমার ক্লাসের সিস্টেমটা তোমরা অনেকেই জানো যে আমি কিভাবে ক্লাস নেই, বা যারা জানো না সমস্যা নেই। ভাইয়া হচ্ছে আনফাইল নোটস একটা শুরু করি। এগুলো মুছে দিয়ে আগের জিনিসপত্র দরকার নেই। এটা হচ্ছে আমাদের চ্যাপ্টার 10, রাইট? ফিজিক্স ফার্স্ট পেপার, চ্যাপ্টার 10। আমরা এখানে একটা টাইটেল দিয়ে দিই, আইডিয়াল গ্যাস, রাইট? আইডিয়াল গ্যাস। সো টাইটেল ডান, আমরা আমাদের ক্লাসটা শুরু করছি। একটু অপেক্ষা করো, প্রথম ক্লাস তো একটু টাইম লাগবে সুন্দর করে গোছায় রাখার দরকার ছিল আমার, বাট ইটস ওকে। সর্বপ্রথম আমরা আইডিয়াল গ্যাস করবো, এবং আইডিয়াল গ্যাস সম্পর্কে তোমরা আসলে নিজেরা অনেক কিছু জানো, এখানে আমার নতুন করে কিছু বলার নাই। গ্যাস বলতে কি বোঝায় বা গ্যাস কাকে বলে, এই জিনিসগুলো মেনলি দেখবো। আস্তে আস্তে আইডিয়াল গ্যাস থেকে শুরু করে আমাদের যেই প্র্যাকটিক্যাল গ্যাস যেটাকে আমরা বলি, বা আমাদের যে বাস্তব গ্যাস আছে, সেই বাস্তব গ্যাস কেমন হবে সেই জিনিসগুলো দেখবো। বাস্তব গ্যাসের কি কি ধর্ম, কি কি বৈশিষ্ট্য আছে সেগুলো আলোচনা করার চেষ্টা করব। এবং তার পাশাপাশি বাস্তব গ্যাস বা আইডিয়াল গ্যাস কিভাবে ভিন্ন হলো, একজন আরেকজন থেকে কিভাবে ভিন্ন, এই জিনিসগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। এই তো একটু সময় দিতে হবে, আমি আমার ল্যাপটপের চার্জটা শেষ হয়ে যাচ্ছে, 10% চার্জ আছে। আমাকে একটা মিনিট সময় দাও, জাস্ট চার্জারটা একটু কানেক্ট করে নিই। হ্যাঁ, একটা মিনিট সময় দিতে হবে, চার্জারটা কানেক্ট করে নিই। একটা মিনিট সময় দাও ভাই, চার্জারটা নিয়ে আসি, নিয়ে এসে তোমাদের এই চার্জারটা কানেক্ট করে দিই। ওয়েট, সবাই ওয়েট করো একটু। ওকে, চলে আসছি। ভাইয়া ইজ ব্যাক। ওকে, এখন বলো তো দেখতে পাচ্ছ কিনা, ভাইয়াকে ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা, ভাইয়াকে শুনতে পাচ্ছ কিনা, একটু স্ক্রিনটাও দেখা যাচ্ছে কিনা একটু জানাই দাও, তাহলে আমি ইনশাআল্লাহ আমার ক্লাসটা শুরু করতে পারবো। আই থিঙ্ক একটু লেট হলো শুরু করতে, বাট আই থিঙ্ক আমাদের উই আর গুড টু গো রাইট নাও। ওকে ফাইন। সো ফার্স্ট অফ অল, আইডিয়াল গ্যাস। হোয়াট ইজ আইডিয়াল গ্যাস? আইডিয়াল গ্যাস হচ্ছে এমন একটা গ্যাস যেটা আমাদের যে গ্যাসের যে মৌলিক স্বীকার্যগুলো আছে সেই মৌলিক স্বীকার্যগুলো সে মেনে চলবে, এবং সকল তাপমাত্রা ও চাপে আমাদের যে বয়েল ও চার্লসের সূত্রগুলো রয়েছে সেগুলো মেনে চলবে। তাহলে বয়েল এবং চার্লসের সূত্রগুলো জানতে হবে, এবং এর পাশাপাশি গ্যাস কাকে বলে সেটাও আমাদের জানতে হবে। সো গ্যাসের সংজ্ঞাটা কি কেউ দিতে পারবা? এনিওয়ান, যে গ্যাস কাকে বলে? হোয়াট ইজ গ্যাস? প্রথমে আমরা গ্যাসের ডেফিনেশনটা জানি, এরপর হচ্ছে আমরা আস্তে আস্তে আইডিয়াল গ্যাস কি সেটা ডেফিনেশনটা জানবো। গ্যাস হচ্ছে আমাদের সাধারণ তাপমাত্রা ও চাপে যে সকল পদার্থ বায়ু অবস্থায় থাকে সেগুলোকে আমরা গ্যাস বলি। যেমন হাইড্রোজেন আছে, অক্সিজেন আছে, নাইট্রোজেন আছে, ইত্যাদি জিনিসপত্র আমরা গ্যাস বলতে পারি। বাট এটা আরেকটা ডেফিনেশনও আছে, যে সংকট তাপমাত্রার উপরে কোনো পদার্থের বায়বীয় অবস্থার নাম গ্যাস। তাহলে দুই রকম, একটা হচ্ছে আমরা বলতে পারি যে সকল পদার্থ সাধারণ তাপমাত্রা ও চাপে বায়বীয় অবস্থায় থাকে তারাই গ্যাস, বাট শুধু তারাই কিন্তু গ্যাস না। এখন যেগুলো গ্যাসিয়াস অবস্থায় আছে, হ্যাঁ, যেমন আমরা নাইট্রোজেন দেখতে পাচ্ছি, অক্সিজেন আছে, এগুলো গ্যাসিয়াস অবস্থায় আছে। তাহলে এই শুধু যে এগুলাই গ্যাস তাই না, এগুলো ছাড়াও আরো বেশ কিছু পদার্থকে আমরা গ্যাস বলতে পারি। এটা একটু আগের ডেফিনেশন ছিল যে নর্মাল সাধারণ তাপমাত্রায় যারা গ্যাসীয় অবস্থায় থাকবে তারাই গ্যাস,
বাট এখন এমন দেখা যায়, এখন অনেক সময় বা অনেক জায়গায় দেখা যায় যে বিভিন্ন বিভিন্ন টেম্পারেচারেও বিভিন্ন বস্তু গ্যাসীয় অবস্থায় থাকতে পারে, সেগুলোকে আমরা গ্যাস বলি। তো দুইটা ডেফিনেশন, একটা হচ্ছে সাধারণ তাপমাত্রায় নর্মাল টেম্পারেচার এন্ড প্রেসারে, তুমি বলতে পারো এনটিপি তে বলতে পারো, আমরা এনটিপি তে বলতে পারি যে এনটিপি তে নর্মাল টেম্পারেচার এন্ড প্রেসারে যারা গ্যাসিয়াস অবস্থায় থাকে বা বায়বীয় অবস্থায় থাকে তারা হচ্ছে গ্যাস। বাট আমাদের যে মডার্ন ডেফিনেশন সেটা কি, সংকট তাপমাত্রা বা ক্রিটিক্যাল টেম্পারেচার একটা আছে, ক্রিটিক্যাল টেম্পারেচারের উপরে কোনো বস্তু যদি গ্যাসীয় অবস্থায় থাকে সেটাকে আমরা গ্যাস বলি। ক্রিটিক্যাল টেম্পারেচার, ক্রিটিক্যাল টেম্পারেচার আসলে এক একটার এক এক রকম হতে পারে। যেমন ক্রিটিক্যাল টেম্পারেচার, ক্রিটিক্যাল বলতে আসলে এই ওয়ার্ডটা কোথায় কোথায় দেখেছো তোমরা? এই ওয়ার্ডটা দেখেছো হচ্ছে সংকট কোণ, সংকট কোণ নামে একটা ছিল পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের ক্ষেত্রে। তারপর আরো বেশ কয়েকটা জায়গায় তোমরা এই ক্রিটিক্যাল ওয়ার্ডটা দেখেছো বা সংকট কথাটা দেখেছো। তো সংকটটা আসলে এটা মানে তোমার সিচুয়েশন অনুযায়ী ভ্যারি করে, এক একটা সিচুয়েশন এক এক রকম অর্থ তার থাকে। বাট এটা হচ্ছে আমাদের ডেফিনেশন যে সংকট তাপমাত্রার উপরে, সংকট তাপমাত্রার উপরে কোন পদার্থের গ্যাসীয় অবস্থাকে আমরা গ্যাস বলতে পারি। কোন পদার্থের বায়বীয় অবস্থার নামই হচ্ছে গ্যাস। সোজা কথা, একটা নির্দিষ্ট টেম্পারেচার হয়তো থাকবে ভাইয়া, সেই টেম্পারেচার উপরে যদি বস্তুটা গ্যাসীয় অবস্থায় থাকে, নিচে থাকলে সেটাকে আমরা গ্যাস বলবো না। যেমন ধরো হচ্ছে -10°C। এখন -10°C নিচে তো সবাই লিকুইড থাকতে পারে, রাইট? লিকুইড থাকতে পারে বা তার অবস্থা অন্যরকমও থাকতে পারে। একটা সার্টেন টেম্পারেচার থাকবে, সেটা হতে পারে 10°C, সেটা হতে পারে 20°C, সেটা হতে পারে 30°C। একটা সার্টেন টেম্পারেচার থাকবে, সেই টেম্পারেচারের উপরে যদি কেউ গ্যাসীয় অবস্থায় থাকে তখন আমরা তাকে, বা বায়বীয় অবস্থায় থাকে তখন আমরা সেটাকে গ্যাস বলবো। এটা জাস্ট ডেফিনেশন, এটাতে তেমন মানে পেঁচানোর কিছু নাই, ঠিক আছে? বায়বীয় অবস্থায় থাকাকে সেটাকে আমরা গ্যাস বলি, এটা সিম্পল একটা কথা। আর আইডিয়াল গ্যাস কি? আইডিয়াল গ্যাস হচ্ছে এমন সকল গ্যাস, যে সকল গ্যাসগুলো আমাদের গ্যাসের যে মৌলিক স্বীকার্যগুলো আছে গতিতত্ত্বের, সেই মৌলিক স্বীকার্যগুলো মেনে চলবে, মৌলিক স্বীকার্যগুলো মেনে চলবে, এবং সব টেম্পারেচার এবং প্রেসারে, যে কোনো তাপমাত্রা এবং চাপে আমাদের যেই বয়েল এবং চার্লসের সূত্রগুলো আছে, সেই বয়েল এবং চার্লসের সূত্রগুলো মেনে চলবে। সো বয়েল ও চার্লসের সূত্রগুলো মেনে চলবে, আমরা দেখবো সবগুলো জিনিসই দেখবো, সূত্র মেনে চলবে। তাহলে গ্যাস হচ্ছে ভাইয়া কোনো বস্তুর বায়বীয় অবস্থা, এটা ছিল আগের ধারণা। এখন নতুন একটা ধারণা এসেছে যে ক্রিটিক্যাল টেম্পারেচারের উপরে কোনো বস্তুর বায়বীয় অবস্থাকে আমরা গ্যাস বলি। আইডিয়াল গ্যাস কাকে বলে? মানে আইডিয়াল মানে তো বুঝতেই পারছো, আদর্শ। কোনো কিছু আদর্শ মানে কি? কোনো কিছু আদর্শ মানে বলতে পারো যে সে হচ্ছে সকল প্রকার ত্রুটিমুক্ত, রাইট? আদর্শ ছেলে, আদর্শ স্টুডেন্ট, আইডিয়াল স্টুডেন্ট। তোমরা আদর্শ স্টুডেন্টের দায়িত্ব কর্তব্য নিয়ে মেবি অনেক প্যারাগ্রাফ বা রচনা পড়েছো ছোটবেলা, না? ডিউটিস অফ স্টুডেন্টস, এটা তো অনেক পপুলার একটা প্যারাগ্রাফ ছিল বা রচনা ছিল আমার যেটা মনে পড়ে। সো ওখানে আমরা আইডিয়াল স্টুডেন্টের কি কি বৈশিষ্ট্য সেগুলো এক্সপ্লেন করতাম, যেখানে স্টুডেন্টের কোনো ত্রুটি ছিল না। স্টুডেন্ট ঘুম থেকে উঠবে, খাবে, মানে সে শুধু সমাজের সেবা করবে, সে গরিব দুঃখীকে হেল্প করবে, সে হচ্ছে সে মানে স্বশিক্ষায় শিক্ষিত হবে, যত রকমের পজিটিভ জিনিস ছিল আমরা ডিউটিস অফ স্টুডেন্টসে সেগুলো বলছি। কখনো কি বলছো যে কোনো স্টুডেন্ট রেজাল্ট খারাপ করবে? কেউ কি ডিউটিস অফ স্টুডেন্টস এর মানে প্যারাগ্রাফ বা রচনার মধ্যে কোনো সময় বলছো যে কোনো স্টুডেন্ট পরীক্ষায় চেষ্টা করবে ভালো করার, বাট না পারলে সমস্যা নাই, রেজাল্ট খারাপ করলেও সে ভবিষ্যতে ভালো হতেও পারে, এরকম কিছু বলছো? বলো নাই। তাহলে সেখানে তুমি একটা আইডিয়াল স্টুডেন্টের যেই যেমন দেখতে হয় সেই জিনিসগুলো বলেছো। আদর্শ ছাত্র, ঠিক সেম ভাবে আদর্শ গ্যাস কারা? আদর্শ গ্যাস হচ্ছে ওই সকল গ্যাস যাদের কোনো ত্রুটি নাই, বা যাদের ত্রুটি থাকলেও সেটা আমরা কখনো গণনা মানে চিন্তা করি না যে এটা হচ্ছে একদম পারফেক্ট একটা গ্যাস। এবং সেই পারফেক্ট গ্যাসগুলো কি কি জিনিস মেনে চলে? তারা মেইনলি আমাদের যে মৌলিক স্বীকার্যগুলো আছে, গ্যাসের গতিতত্ত্বের মৌলিক স্বীকার্য, এগুলো আমরা পড়বো, কতগুলো স্বীকার্য আছে মানে কতগুলো বৈশিষ্ট্য, ওই বৈশিষ্ট্যগুলো একদম চোখ বন্ধ করে মেনে চলে। তারপর যে কোনো টেম্পারেচারে প্রেসারে সে বয়েল এবং চার্লসের সূত্রগুলো মেনে চলে, ঠিক আছে? এটা হচ্ছে আদর্শ গ্যাসের। তাহলে এনি টেম্পারেচার এন্ড প্রেসার আমাদের কি হবে? এই বয়েল এবং চার্লসের সূত্রগুলো সে মেনে চলবে, আদর্শ গ্যাস যার কোনো ত্রুটি নাই। বাট ওই যে একটা ব্যাপার আছে না, যে আদর্শ আর বাস্তব দুইটার মধ্যে কিন্তু পার্থক্য আছে। আদর্শ স্টুডেন্ট সে আদর্শবান, তার সবকিছুই আদর্শ থাকবে, রাইট? সে সবকিছু একদম পারফেক্টলি করবে। বাট একটা বাস্তবের স্টুডেন্ট কেউই পারফেক্ট না, কোনো স্টুডেন্টই পারফেক্ট না। তোমাদের মধ্যে কেউ বলতে পারবে না যে ভাই আমি পারফেক্ট স্টুডেন্ট, হ্যাঁ আমি একটা আদর্শ আইডিয়াল স্টুডেন্ট, কেউ নাই, আমিও নাই, আমিও ছিলাম। সো
আদর্শ যেহেতু কেউ নাই, সত্যিকার আদর্শ কেউ নাই, তাহলে যারা আছে তারা হচ্ছে বাস্তব, রিয়েল। তো রিয়েল গ্যাস এবং আইডিয়াল গ্যাস এই দুটোর মাঝখানে পার্থক্য আমরা শিখবো, এবং আদর্শ গ্যাসের কি কি বৈশিষ্ট্য থাকে বা আদর্শ স্টুডেন্টের কি কি বৈশিষ্ট্য থাকে সেগুলো আমরা দেখব। তার সাথে আমাদের বাস্তব স্টুডেন্ট বা আমরা কি কি পার্থক্য, মিল অমিল, সেগুলো খুঁজে বের করবো। তাহলে এই ছিল আমাদের আদর্শ গ্যাস বা বাস্তব আদর্শ গ্যাসের মানে সংজ্ঞাটা, যে সে গ্যাসের মৌলিক বা গ্যাসের গতিতত্ত্বের মৌলিক স্বীকার্যগুলো মেনে চলবে। আমি জিনিসগুলো লিখে দিই, হ্যাঁ, জিনিসগুলো তোমাদের আবার অনেকে আবার লিখে লিখে পছন্দ করো, আবার লিখে লিখে পছন্দ করো না। সো দেখো, তোমরা তোমাদের ফিডব্যাক নিয়ে আমি ক্লাস নিব। একটা ক্লাসে বুঝবা না, আমার পড়ার ধরন 2-3টা ক্লাস লাগবে, তারপর আস্তে আস্তে আমার সাথে ই হয়ে যাবে আর কি, সিঙ্ক হয়ে যাবা যে আমি কিভাবে পড়াই। সো গ্যাসের যে গতিতত্ত্ব আছে, গতিতত্ত্ব কি সেটা আমরা দেখব। গতিতত্ত্ব, সেই গতিতত্ত্বের মৌলিক স্বীকার্যগুলো আমাদের আদর্শ গ্যাস মেনে চলবে। সাথে সাথে যে কোনো টেম্পারেচার এবং প্রেসারে, যে কোনো টেম্পারেচার এবং প্রেসারে সে বয়েল এবং চার্লসের সূত্র মেনে চলবে। প্রেসারে সে বয়েল এবং চার্লসের সূত্রগুলো মেনে চলবে। ওকে, এটা হচ্ছে আমাদের আদর্শ গ্যাসের সংজ্ঞা। এরপর কিছু বৈশিষ্ট্য আমরা দেখে ফেলি। কিছু বৈশিষ্ট্য আছে বা কিছু ক্যারেক্টারিস্টিক্স বা প্রপার্টিস বলতে পারো, কিছু প্রপার্টিস আছে, সেই প্রপার্টিস গুলো কি কি, এবং আমি এভাবেই পড়াবো লিখে লিখে এবং বলে বলে। তোমরা আমাকে জানাবা, ফিডব্যাক জানাবা যে কি হচ্ছে না হচ্ছে 2-3টা ক্লাসের পর, এখনই না, এখনই না, একটু ওয়েট করতে হবে। প্রথমত, আদর্শ গ্যাস সকল তাপমাত্রা এবং চাপে আমাদের যে আদর্শ গ্যাসের সমীকরণ সেটা মেনে চলবে। সেটা কি? পিভি ইজ ইকুয়ালস টু এনআরটি। এটা আমরা সবাই জানি এবং হাজার হাজার বার, হয়তো হাজার হাজার বছর ধরে পড়ে আসতেছি। পিভি ইকুয়ালস টু এনআরটি, এটা হচ্ছে আদর্শ গ্যাস মানে, বাট বাস্তব গ্যাস এটা মানে না, একটু একটু এদিক সেদিক হয়, সেটা আমরা একটু পরে দেখব। 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে আদর্শ গ্যাসের যে অভ্যন্তরীণ শক্তিটা, প্রত্যেকটা গ্যাসের একটা ইন্টারনাল এনার্জি থাকে, ঠিক আছে, যেটাকে আমরা ইউ দিয়ে ডিনোট করি। তোমরা সেকেন্ড পেপারে থার্মোডাইনামিক্সে পড়বা, সেকেন্ড পেপারে ফিজিক্সে থার্মোডাইনামিক্সে পড়বা, ইউ ইউ হচ্ছে ইন্টারনাল এনার্জি। তার মানে প্রত্যেকটা গ্যাসেরই ভেতরে কিছুটা শক্তি সঞ্চিত থাকে। সেই শক্তিটা আদর্শ গ্যাসের জন্য, সেই শক্তিটা তার আয়তনের উপর নির্ভরশীল না, কোনো একটা স্থির টেম্পারেচারে, ঠিক আছে। যেমন এটাকে বলা হচ্ছে ডিইউ, আমি ডিনোটেশন মানে নোটেশনটা দেখাই, তারপর এটাকে এক্সপ্লেন করছি। ডিইউ ডিভাইডেড বাই ডিভি উইথ রেসপেক্ট টু টি ইকুয়ালস টু 0। তোমরা তো ডিফারেন্সিয়েশন পড়ে এসেছো, রাইট? কোনো কিছু ডিফারেন্সিয়েশন 0 হওয়া মানে কি? ডিডিএক্স 2 এটা মানে কত বলতে পারো? ডিডিএক্স অফ 2 এটা মানে কত তোমরা জানো? এটা মানে হচ্ছে 0, রাইট? ডিডিএক্স একটা কনস্ট্যান্ট, ডিডিএক্স ধরো এ, এটা মানে কত? 0। সো তোমরা জানো ডিফারেন্সিয়েশনে কোনো কিছু ডিফারেন্সিয়েশন 0 হওয়া মানে কি? ওই ভেতরে যে রাশিটা আছে সেটা ধ্রুবক বা কনস্ট্যান্ট, ভেতরে যে রাশিটা আছে সেটা হচ্ছে কনস্ট্যান্ট হয়। তাহলে আমরা এখানে ডিইউ ডিভাইডেড বাই ডিভি ইজ ইকুয়ালস টু 0 লিখতেছি। সো এখানে তো আসলে কার রেসপেক্টে আমরা ডিফারেন্সিয়েট করতেছি? ভি এর রেসপেক্টে। ডিডি এক্স মানে কি? এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করো। তারপর ডিডি ওয়াই, এটা এটা হলে কি হবে? ওয়াই এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করা। তাহলে ডিডি ভি মানে কি? আমরা আয়তনের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতেছি। কাকে ডিফারেন্সিয়েট করতেছি? ইউ কে। এখানে ইউ কি জিনিস? ইউ হচ্ছে অভ্যন্তরীণ শক্তি। তাহলে ডিডিভি অফ ইউ ইজ ইকুয়ালস টু 0, দ্যাট মিনস আমার এই ইউ রাশিটা কনস্ট্যান্ট, অভ্যন্তরীণ শক্তিটা কনস্ট্যান্ট, এটা চেঞ্জ হবে না, এটা সবসময় ধ্রুবক। কখন? একটা ফিক্সড টেম্পারেচারে। আমরা জানি তাপমাত্রার সাথে কিন্তু কোনো বস্তুর কি অভ্যন্তরীণ শক্তিটা রিলেটেড, রাইট? তোমরা তো সবাই জানো যে তাপমাত্রা বাড়ায় দিলে মানে কি ভেতরে অণুগুলোর গতিশক্তি বেড়ে যাবে, দৌড়াদৌড়ি বেড়ে যাবে, তার ভিতরে শক্তিও বেড়ে যাবে, ঠিক না? আর তাপমাত্রা কমায় দিলে অণুগুলোর দৌড়াদৌড়ি কমে যাবে, তাহলে তার শক্তিটাও, ভেতরের শক্তিটাও কমে যাবে, এটাই। তাহলে এখানে টি দিয়ে বোঝানো হচ্ছে এটা একটা কনস্ট্যান্ট টেম্পারেচার, ডিডিভি দিয়ে বোঝানো হচ্ছে আয়তনের সাপেক্ষে ইউ ইজ ইকুয়ালস টু 0, এটা বোঝাচ্ছে অভ্যন্তরীণ শক্তিটা কনস্ট্যান্ট, ঠিক আছে। এই নোটেশন গুলো খুবই সিম্পল নোটেশন, বাট এগুলো মাঝে মাঝে আমাদের আসে, বিভিন্ন জায়গায় আসে, সেগুলো আমরা একটু কষ্ট করে মনে রাখবো। 3 নম্বর যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে আদর্শ গ্যাসের অণুগুলোর মধ্যে কোনো আকর্ষণ বিকর্ষণ বল থাকবে না। অণুগুলোর মধ্যে কোনো আকর্ষণ বিকর্ষণ থাকবে না, আকর্ষণও নাই, কোনো বিকর্ষণও নাই। এটা কিন্তু একটু বেশি সত্য কথা, এটা মানে এটা ইটস টু গুড টু বি ট্রু। কখনো দুটা অণু যদি পাশাপাশি থাকে তারা অবশ্যই একজন একজনকে আকর্ষণ করবে, বিকর্ষণ করবে, স্বাভাবিক,
ঠিক না? আমরা জানি তো মহাকর্ষ বল তো আসলে সব জায়গায় কাজ করে। আমি আর তুমি, আমরা দুজন কিন্তু একজন একজনকে আকর্ষণ করতেছি, ঠিক না? তুমিও তোমার পাশে বন্ধুকে সাথে আকর্ষণ ফিল করতেছো, কিন্তু এই আকর্ষণ কিন্তু ওই আকর্ষণ, ঠিক না? এই আকর্ষণ ওই আকর্ষণ না, এটা হচ্ছে মহাকর্ষীয় বলের আকর্ষণ। তো পৃথিবীর প্রত্যেকে প্রত্যেককে আকর্ষণ করে, এবং আমিও তোমাকে আকর্ষণ করছি, তোমরাও আমাকে আকর্ষণ করছো, কিন্তু তার আমাদের ডিস্টেন্সটা অনেক বেশি হয়, আমরা সেটা ফিল করতে পারছি না। বাট পৃথিবীর সাথে আমাদের আকর্ষণটা খুব বেশি স্ট্রং, সেটা ফিল করতে পারি। কেন? কারণ পৃথিবী সাইজে অনেক বড় এবং পৃথিবী তোমার খুব কাছে আছে। আমার সাথে তোমার দূরত্ব অনেক বেশি, যার কারণে তুমি আমার আকর্ষণটা, আমার টানটা অনুভব করতে পারছো না, ঠিক না? সো এই টান ওই টান না, এই টান হচ্ছে আমাদের মহাকর্ষীয় বলের টান। ঠিক সেম ভাবে অণুগুলো, গ্যাসের অণুগুলো যদি পাশাপাশি থাকে, অবভিয়াসলি একজন একজনকে টানবে। কিন্তু বলতেছে যে আমাদের যে আদর্শ গ্যাস আছে, আদর্শ ব্যক্তিত্ব, আদর্শ গ্যাস, আদর্শবান গ্যাস, সে কি করবে? তার অণুগুলো একজন একজনকে আকর্ষণ করবে না, বিকর্ষণ করবে না। ইটস টু গুড টু বি ট্রু, মানে এটা বেশি সত্য, এত বেশি সত্য যেটা আসলে মানে বিশ্বাস করার মতো না। এটা কখনোই হয় না, এটা ধরে নেওয়া হয়। হ্যাঁ, আদর্শ গ্যাস হচ্ছে এমন কিছু যেটাকে আদর্শ স্টুডেন্ট মানে কি, কল্পনায় আদর্শ স্টুডেন্ট সম্ভব, বাস্তবে কিন্তু সত্যিকারে আদর্শবান স্টুডেন্ট সম্ভব না। তো এগুলো হচ্ছে কাল্পনিক, ধরে নেওয়া হয়েছে, আকর্ষণ বিকর্ষণ নাই। আর 4 নম্বরে হচ্ছে আমাদের অণুসমূহের মোট গ্যাস অণুসমূহের মোট আয়তন তার দখলকৃত আয়তন তুলনায় নগণ্য। মানে অণুগুলোর সামেশন অফ ভলিউম দিতে পারো, অফ অল দ্য অ্যাটমস বা অল দ্য মলিকিউলস, সবগুলোর আয়তন, সবগুলো অণুর আয়তন আমার গ্যাসের আয়তনের তুলনায় বা পাত্রের আয়তনের তুলনায় নগণ্য। আমাদের যে মোট আয়তন আছে সেই আয়তনের তুলনায় নগণ্য, মোট আয়তনের তুলনায় নগণ্য, মানে বাদ দেওয়া যায় প্রায়। তাহলে এই যে একটা পাত্রে আমি কতগুলো গ্যাস রাখলাম, প্রত্যেকটা গ্যাসের অণুর তো কিছু একটা আয়তন থাকবে, অনেক ছোট হোক থাকবে তো, সে সবগুলো আয়তন যোগ করলে কিছু না কিছু আয়তন তো হবেই, এটাকে তো বাদ দেওয়া যাবে না। ওরা চিন্তা করে নিছে যে একটা পাত্র নিলাম, এই পাত্রের মধ্যে গ্যাস আছে, সাপোজ এই পাত্রের মধ্যে গ্যাস আছে, গ্যাসের অণুকণাগুলো এরকম বিক্ষিপ্ত। এখন এই অণুকণাগুলোর আয়তন যদি একত্র করো, সেটা বাদ দেওয়া যায়, নগণ্য। পুরো আয়তনের তুলনায় এই অণুগুলোর আয়তন সমষ্টি নগণ্য, বাট এটা কিন্তু আসলে নগণ্য না, কিছু না কিছু তো থাকেই, এটাকে বাদ দেওয়া যাবে না। এই জিনিসগুলো কনসিডার করে আমার আসলে পিভি ইকুয়ালস টু এনআরটি এই ফর্মুলাটা ডিরাইভ করা হয়েছে। ঠিক আছে, আদর্শ গ্যাসের এই বৈশিষ্ট্যগুলোকে ধরে নেওয়া হয়েছে যেগুলো আসলে আদর্শ গ্যাসের বৈশিষ্ট্য, বাট যদিও বাস্তব গ্যাসের এমন কোনো বৈশিষ্ট্য নাই। ঠিক আছে, আমরা বুঝতে পেরেছি মোটামুটি। তাহলে গ্যাস হচ্ছে পদার্থের বায়বীয় অবস্থা, আর ক্রিটিক্যাল টেম্পারেচারের উপরে বায়বীয় অবস্থা সম্পন্ন যে কোনো বস্তুকে আমরা গ্যাস বলতে পারি। তারপর আদর্শ গ্যাস হচ্ছে এমন একটা গ্যাস যারা আদর্শবান গ্যাস, যারা গ্যাসের গতিতত্ত্বের সকল মৌলিক স্বীকার্য মেনে চলে এবং যে কোনো টেম্পারেচার এবং চাপে বয়েল ও চার্লসের সূত্র মেনে চলে। আমরা বয়েল এবং চার্লসের সূত্র একটু পরেই দেখব। ঠিক আছে, ফাইন। এরপর বয়েলের সূত্র চলে যাই। এটা হচ্ছে আমরা একটু ভালো জিনিস, ভালো একটা টপিক, যে বয়েলের সূত্র। বয়েলের সূত্র কি বলে? বয়েলের সূত্রের কথা মানে এক কথায় বয়েলের সূত্র বলে হচ্ছে পিভি ইকুয়াল টু কনস্ট্যান্ট। পিভি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। তুমি কিভাবে মনে রাখবা? পিভি ইকুয়াল টু এনআরটি, ফর্মুলা তো জানোই, রাইট? এনআরটি ফর্মুলা তো জানো, এন তো হচ্ছে মোল সংখ্যা, আর হচ্ছে কনস্ট্যান্ট, গ্যাস ধ্রুবক, টি হচ্ছে টেম্পারেচার। সো এগুলো যদি সবগুলোই কনস্ট্যান্ট হয়, এই সবগুলোই যদি কনস্ট্যান্ট হয়, তাহলে আমরা বলতে পারবো যে পিভি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। এন, এন হচ্ছে মোল সংখ্যা। ধরো একটা গ্যাসের মোল সংখ্যা ফিক্সড, তাহলে মোল সংখ্যা যদি ফিক্সড হয়, আর তো এমনিতেই ফিক্সড, আর টেম্পারেচার যদি ফিক্সড হয়, তাহলে এখানে এই তিনটা জিনিস কিন্তু ফিক্সড থাকতে হবে, এন, আর, টি। এই তিনটা জিনিস যদি কনস্ট্যান্ট হয়, তখনই কেবল আমাদের বয়েলের সূত্রটা সত্য। তোমরা অনেকে বয়েলের সূত্র পড়ো, কিন্তু এই জিনিসটা পড়ো না, সেটা হচ্ছে এন কনস্ট্যান্ট। তোমরা জাস্ট পড়ো যে কোনো গ্যাসের তাপমাত্রা ফিক্স থাকলেই, তাপমাত্রা যদি ধ্রুবক থাকে, তাহলে চাপ এবং আয়তন এর গুণফলটা কনস্ট্যান্ট। অথবা পড়ো, তোমরা এইভাবে পড়ো যে চাপ সমানুপাতিক অফ 1/v, এটা পড়ো, এবং বড় যে টি কনস্ট্যান্ট। বাট কথাটা কিন্তু সত্য না, এটা আংশিক সত্য। কথাটা সত্য না, আংশিক সত্য। তোমাকে এনটাও কনস্ট্যান্ট হইতে হবে। এবং এটা নিয়ে একটু পরে তোমরা তোমাদের রিসার্চ স্যারের বইতে একটা ছোট একটা কোয়েশ্চেন পাবা, যে একটা বেলুন যখন ফুলানো হচ্ছে,
বেলুন যখন ফোলানো হচ্ছে তখন তো তার চাপও বাড়তেছে, আয়তনও বাড়তেছে। চিন্তা করে দেখো তো, একটা বেলুনকে যখন তুমি ফুলাও কি হয়? বেলুনটা বড় হয়। তাহলে তো ভাই এটার ভিতর আয়তনও বাড়তেছে, চাপও বাড়তেছে। আমার তো এই সূত্র মানতেছে না যে আয়তন বাড়লে চাপ কমবে, ব্যস্তানুপাতিক সম্পর্ক তো মানতেছে না। তাহলে ওইটা কেন মানে? কারণ ওখানে একটা কথা তোমরা বলো নাই, এটা হচ্ছে এনটা কনস্ট্যান্ট হইলেই বয়েলের সূত্রটা মানবে, না হলে মানবে না। এন কি কনস্ট্যান্ট? ওখানে ফু দিয়ে কি তুমি বায়ু ঢুকাচ্ছ না? বায়ুর অণু কি ঢুকাচ্ছ না ওখানে? মোল সংখ্যা বাড়াচ্ছ না ওখানে? সো এই জিনিসটা কিন্তু তোমরা উজ্জ্বল রাখো এবং এটা তোমরা কখনোই খেয়াল করো না। সো এটা আমি আজকে একটু মেনশন করে দিলাম আলাদা করে, যে বয়েলের সূত্র কি বলে। বয়েলের সূত্র বলে একটা নির্দিষ্ট পরিমাণ গ্যাসের তাপমাত্রা যদি ফিক্স থাকে তাহলে ওই গ্যাসের চাপ তার আয়তনের ব্যস্তানুপাতিক। কি বললাম? কোন একটা নির্দিষ্ট পরিমাণ গ্যাসের তাপমাত্রা যদি কনস্ট্যান্ট থাকে তাহলে তার চাপ আয়তনের সাথে ব্যস্তানুপাতিক। চাপ কমলে আয়তন বাড়বে, চাপ বাড়লে আয়তন কমবে। সবাই কি ব্যাখ্যাটা বুঝতে পারছো? এইখানে সবচেয়ে বেশি কনফিউশন তোমাদের যেটা হবে সেটা হচ্ছে গ্রাফ নিয়ে। এখানে অনেকগুলা গ্রাফ আছে এবং আমি প্রত্যেকটা গ্রাফই আস্তে আস্তে এক্সপ্লেন করার চেষ্টা করি। তোমরা একটু দেখো গ্রাফগুলো দেখতে কেমন হয়। প্রথমত পি সমানুপাতিক ভি, মানে 1/v। এটা গ্রাফ দেখতে কেমন হবে বলো? এটা তোমাদের বইতে লেখা আছে, দেখবা আয়তকার পরাবৃত্ত। পি ভার্সেস 1/v এর গ্রাফ যদি তুমি আঁকো, পি বনাম 1/v, পি ভার্সেস 1/v, এই গ্রাফ যদি লিখো তাহলে সেটা কেমন হবে? প্রথমত দেখো, পি কে আমরা একটা চিন্তা করতে পারি এটা একটা রাশি, আর 1/v একটা রাশি। দুইটা কালারটা একটু চেঞ্জ করে দিই, এই কালার মেবি না। আচ্ছা, তো পি একটা রাশি ভাইয়া, আর 1/v একটা রাশি। এই দুইটাকে যদি আমি চিন্তা করি, মানে একদিকে এক্স অক্ষ বরাবর নিব, ধরো পি, ব্ল্যাক কালার দিয়ে রিপ্রেজেন্ট করি। অনেকগুলো গ্রাফ দেখাবো, এই গ্রাফগুলোই বুঝতে হবে। গ্রাফগুলো বুঝলে আমাদের মোটামুটি বাকি ক্যালকুলেশন দেখবা সহজ হয়ে গেছে, বাকি সবকিছু বুঝবা সহজ। প্রথমত ধরো আমি নেই হচ্ছে ভাইয়া এক্স অক্ষ বরাবর পি নেন, আর ওয়াই অক্ষ বরাবর আপনি শুধু ভি নেন। তাহলে পি বনাম ভি এর গ্রাফ আমি আঁকতে চাচ্ছি। আমি এটা মুছে দিই, পি বনাম ভি এর গ্রাফ। তাহলে একটা রাশি হচ্ছে নিচে এটা পি, আর একটা হচ্ছে ভি। তাহলে এটা আসলে কেমন রেখা বলো তো? পি সমানুপাতিক 1/v, এটা কেমন গ্রাফ তোমরা কি বলতে পারো? এটা কেমন গ্রাফ? আমরা সম্পর্ক নিচ্ছি পি ভার্সেস ভি এর গ্রাফ। তাহলে পি ভার্সেস ভি এর গ্রাফ যদি হয়, তাহলে আমি এটাকে ধরি, গ্রাফটাকে আমি একটু ইকুয়েশনটাকে আমি একটু মানে সরল লেখার ইকুয়েশনের মতো করে নিয়ে আসার চেষ্টা করি। তাহলে ধরো পি ইকুয়ালস টু কে ইন্টু 1/v, কনস্ট্যান্ট আর এটা তো কনস্ট্যান্ট না, সমানুপাতিক থেকে সমান বানাইতে হলে একটা কনস্ট্যান্ট দিতে হয়, সেই কনস্ট্যান্টটা দিলাম আর কি। তাহলে এখানে কি বলা যায়? পিভি ইকুয়ালস টু কে বলা যায় না? পিভি ইকুয়ালস টু কে বলা যায় কিনা? আমরা বয়েলের সূত্র শিখতেছি, পিভি ইকুয়ালস টু কে বলা যায়। তাহলে এরকম কোন গ্রাফ কি দেখছো তোমরা বলো তো? কোথায় দেখছো? তোমরা যদি ম্যাথে পড়ে থাকো, তোমাদের কনিক্স যদি পড়ে থাকো, তাহলে সেখানে একটা রাশি পড়বা এক্স ওয়াই ইকুয়ালস টু 1, সেখানে কিছু ম্যাথ করবা কনিক্সে এক্স ওয়াই ইকুয়ালস টু 1 বা এক্স ওয়াই ইকুয়ালস টু 2 বা এক্স ওয়াই ইকুয়ালস টু 3, এরকম একটা কিছু গ্রাফ পড়বা তোমরা, যেটাকে বলা হয় রেক্টেঙ্গুলার হাইপারবোলা। রেক্টেঙ্গুলার হাইপারবোলা নাম শুনছো কখনো? রেক্টেঙ্গুলার হাইপারবোলা। তোমরা যদি না বুঝে থাকো, আমি তোমাদের গ্রাফ প্লটার দিয়ে প্লট করে দেখাই দিই, জিনিসটা সুন্দর হবে। রেক্টেঙ্গুলার হাইপারবোলা আমি তোমাদের এখানে অলরেডি সার্চ করছিলাম। আচ্ছা, আমি গ্রাফ প্লটার দিয়ে প্লট করে দিই। ডেসমস, ওয়েট, আমি গ্রাফিং ক্যালকুলেটর দিয়ে গ্রাফ করে দেখাচ্ছি। ধরো আমরা কি পাইছি? পিভি ইকুয়ালস টু কনস্ট্যান্ট, ঠিক না? তাহলে পিভি জায়গায় যদি আমি এক্স ওয়াই নেই, অসুবিধা আছে? পিভি জায়গায় যদি আমি এক্স ওয়াই নেই, অসুবিধা আছে? এক্স ওয়াই ইকুয়ালস টু 1, দেখো তো এই যে রাশিটা কেমন, এই গ্রাফটা কেমন? এটা কিন্তু একটা রেক্টেঙ্গুলার হাইপারবোলা। রেক্টেঙ্গুলার হাইপারবোলা কাকে বলে এটা বলতে পারো ম্যাথে? এটা তো বলতে পারা উচিত তোমাদের সবার, যাদের অসীমতট রেখা হচ্ছে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ। দেখো তো এই যে গ্রাফটার, এটা তো একটা অধিবৃত্ত, এটা সবাই মানে মানতে কারো দ্বিধা নাই, যেটা একটা অধিবৃত্ত ভিয়া। এবং এই অধিবৃত্তটা এমন
এমন যে তার অসীম তট রেখা কাকে বলে, আমি পড়াই ফেলতেছি তোমাদের। অসীম তট রেখা কাকে বলে? যেটা অসীমে গিয়ে মিলিত হচ্ছে, অসীমে গিয়ে মিলিত হয় বা গ্রাফকে ছেদ করে। তাহলে এরকম অসীমে গিয়ে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ যদি অসীমে গিয়ে ছেদ করে, তাহলে সেটাকে আমরা বলতে পারি রেক্টেঙ্গুলার হাইপারবোলা। ঠিক আছে, এক্স ওয়াই ইকুয়ালস টু 1। এখন বলবো ভাই এক্স ইকুয়াল টু 1 না, 1 তো কনস্ট্যান্ট, 2 দেন 3 দেন কি হয় দেখি। তাহলে এক্স ওয়াই ইকুয়ালস টু যদি আমি 2 দেই, আচ্ছা এটা তো হয়নি, এক্স ওয়াই ইকুয়ালস টু যদি আমি 2 দেই, দেখো তো কেমন গ্রাফ হচ্ছে, একই রকম গ্রাফ না? এক্স ওয়াই ইকুয়ালস টু যদি ভাই আমি 5 দেই, তখন কেমন হবে? এক্স ওয়াই ইকুয়ালস টু যদি আমি ভাইয়া 3 দিয়ে, আচ্ছা আপাতত 3 দিয়ে দেখাই, এই যে দেখো সবুজ কালার। আবার এক্স ওয়াই ইকুয়ালস টু আমি 4 দেই, তাহলে দেখো কেমন আসতেছে। আবার এক্স ওয়াই ইকুয়ালস টু যদি আমি 5 দেই, তখন কেমন আসে দেখো। সো তুমি কি গ্রাফগুলো দেখতে পাচ্ছ? প্রত্যেকটা গ্রাফই কিন্তু কি হাইপারবোলা বা অধিবৃত্ত, এবং প্রত্যেকটা গ্রাফই দেখো আমি যদি জুম আউট করি কি হচ্ছে, অসীমে গিয়ে কিন্তু এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ তাদেরকে ছেদ করতেছে। এই জন্য এদেরকে বলা হয়, এই জন্য এগুলোর নাম হচ্ছে কি রেক্টেঙ্গুলার হাইপারবোলা। রেক্টেঙ্গুলার হাইপারবোলা একটা অধিবৃত্তাকার ইকুয়েশন, কিন্তু তুমি যখন এটা প্লট করবা তখন তুমি নেগেটিভ অ্যাক্সিসের মানগুলো পাবা না। আমি একটু তোমাদের ছবিগুলো নিয়ে দিই যাতে তোমাদের সুবিধা হয় বুঝতে। স্ক্রিনশটটা আমি আমার যে নোট আছে সেই নোটের সাথে দিয়ে দিব, সো তোমরা এটাকে মিলিয়ে দেখতে পারবা, ঠিক আছে? এবং আমার নোটটা আমি প্রতিদিন ক্লাসের শেষে এখনই 5 মিনিটের মধ্যে আমার নোটটা পেয়ে যাবা তোমরা। 5 মিনিটও লাগবে না, 2 মিনিটের মধ্যে আমি তোমাদের নোটগুলো দিয়ে দিব। সো আমার ক্লাসগুলো এরকমই হবে। আমি তোমাদের কমেন্ট পড়তেছি না, কারণ কমেন্ট পড়লে এখন পড়ানো যাবে না, পড়ানো স্লো হয়ে যাবে। একটু পরে কমেন্টগুলো পড়বো। আপাতত টানা কিছুক্ষণ পড়াইতে দাও। আমার নিয়মই হচ্ছে আমি টানা কিছুক্ষণ পড়াই, যাতে ডিস্ট্রাকশন ফ্রি ভাবে ক্লাস নিতে পারি, দেন আমি তোমাদের কমেন্টগুলো পড়ি। সো এখন কি তোমরা বুঝছো যে এই গ্রাফটা কি হবে? পি ভার্সেস ভি এর গ্রাফটা দেখতে কেমন হবে? পি বনাম ভি, সো এটার ইকুয়েশন আমি বানাই নিলাম যে কে দিয়ে, তারপর পিভি ইজ ইকুয়ালস টু কে, কে মানে তো কনস্ট্যান্ট, যে কোনো কিছু হতে পারে। এবং দেখতে পাচ্ছ প্রত্যেকেই কি পাচ্ছ, এই যে এরকম গ্রাফগুলো দেখতে এরকম আসতেছে। কিন্তু তুমি এই নেগেটিভ অ্যাক্সিসের মানগুলো তো পাবা না, কারণ চাপও তুমি ঋণাত্মক দিবা না, আয়তনও তুমি ঋণাত্মক নিবা না। ঋণাত্মক আয়তন আছে? ঋণাত্মক আয়তন বলতে তো কিছু নাই। ঋণাত্মক চাপ আছে? ঋণাত্মক চাপ বলতে কিছু নাই। সো এই জন্য তুমি এই নেগেটিভ অ্যাক্সিস গুলো, এই নেগেটিভ মানগুলো তুমি বাদ দিয়ে দিবা। সো আলটিমেটলি তুমি যে গ্রাফটা পাবা আলটিমেটলি সেই গ্রাফটা দেখতে কেমন হবে? এরকম। সবাই কি গ্রাফটা বুঝতে পারছো? এবং এটা দেখতে এমন গ্রাফ হবে যেটা এটা অসীমে গিয়ে ছেদ করে, অসীমে গিয়ে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষকে ছেদ করে। বুঝতে পারছো? অসীমে গিয়ে যাতে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষকে ছেদ করে, এমন ভাবে আঁকতে হবে। সো হোপফুলি আমি তোমাদের বুঝাতে পারছি যে পি ভার্সেস ভি এর গ্রাফটা দেখতে কেমন হবে, এবং এটাকে বলা হয় আয়তাকার অধিবৃত্ত। আয়তাকার অধিবৃত্ত, তোমাদের বইয়ে পরাবৃত্ত লেখা আছে, পরাবৃত্তটা হবে না এটা। হ্যাঁ, এটা একটা অংশ, তো এই জন্য এটাকে পরাবৃত্ত হিসেবে ওরা চিন্তা করছে। কারণ পরাবৃত্তাকার ইকুয়েশন কেমন হয় তোমরা তো জানো, এরকম হয়, রাইট? একটা হয়, আর অধিবৃত্ত হচ্ছে দুইটা। অধিবৃত্ত হয় দুইটা আর পরাবৃত্ত হয় একটা। একটা অংশ মিলিত পরাবৃত্ত বানানো যায়। সো এটাকে আয়তাকার অধিবৃত্ত বলাটাই সবচেয়ে বেশি যুক্তিসঙ্গত। সো পি ভার্সেস ভি এর এরকম গ্রাফ পাবা। এখন কথা হচ্ছে, মানে ইন্টারেস্টিং যেটা টপিক সেটা হচ্ছে এই গ্রাফের মধ্যে এটা তো ঠিক আছে ভাইয়া, এখন আমি যদি আরো কিছু অ্যাড করি, যেমন আমি যেখানে আরেকটা গ্রাফ অ্যাড করি, তাহলে পার্থক্যটা কি হবে? আমি এটাকে কপি করি, দাঁড়াও আমি এটাকে কপি করব, ডুপ্লিকেট, এই যে এরকম তিনটা গ্রাফ যদি হয়, তাহলে তিনটা গ্রাফের মধ্যে পার্থক্যটা কি হবে? কেউ কি আমাকে বলতে পারবা? বলতে পারা উচিত। এই তিনটা গ্রাফের মধ্যে পার্থক্য কি হবে? এনিওয়ান? আমি তোমার কমেন্ট গুলো একটু নিবো এখন, কারণ এখন যেহেতু ইন্টারেক্টিভ ভাবে পড়াচ্ছি, এখন একটু কমেন্ট গুলো নিতে হবে আমার। একটু অপেক্ষা করো, কোথায় কমেন্ট করেছো সেগুলো একটু দেখি। ছিয়ানব্বই জন আছো তোমরা, নাকি কতজন আছো আমি তো জানি না। বলো। পরিবেশ রসায়নে হাসান আলম ভাই শিখেছিলেন, এখন আবার ফিজিক্সে ভাই শিখাচ্ছে, মাশাআল্লাহ আপনারা অনেক জোস। সাউন্ড কম, টেম্পারেচার টি ডিফারেন্ট, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। সবাই বুঝতে পারছো? ভাইয়া গ্রাফ গুলো আমি বুঝি না, কনিক্স পড়ি নাই, সমস্যা নাই, এই যে বুঝাই দিচ্ছি।
রিয়েলি একদম বাস্তবে দেখাই দিছি, হ্যাঁ বাস্তবে গ্রাফগুলো প্লট করে দেখাই দিছি। তো এরপরেও না বুঝলে বুঝ পাতা, না বুঝলে তেজ পাতা, না এরকম কিছু একটা। বাট আমি তোমাদের বোঝাবো, কোনো সমস্যা নেই। তাহলে এক্ষেত্রে কি হবে বলো, টেম্পারেচার ভিন্ন হবে, এই গ্রাফগুলো টেম্পারেচারটা ভিন্ন হবে। যে একটা টেম্পারেচার যদি এটা যদি সাপোজ T1 হয়, আমি আচ্ছা এটা T1 ধরো, বা আমি আপাতত এইভাবে নিচে দেখাই, এটা T1 কালার ম্যাচিং করে দেখাই, তাহলে আই থিঙ্ক তোমাদের বুঝতে বুঝতে সুবিধা হবে। এটার কালার ছিল আই থিঙ্ক কোনটা, এটা T2, আর এটার কালার হচ্ছে সাপোজ একটা কালার এড করি, এটা হচ্ছে আমাদের মেবি এই কালারটা, এই যে চিট। তাহলে তিনটা গ্রাফের টেম্পারেচার তিনটা, কিন্তু এদের মাঝখানে সম্পর্কটা কি, T1টা সবচেয়ে বড় নাকি T2 বড় নাকি T3 বড়? দেখো তো এই যে এই গ্রাফের মধ্যে একটু খেয়াল করে দেখো তো যে ঘটনাটা কি ঘটতেছিল। যখন 1 তখন হচ্ছে রেড কালারটা, যখন 2 তখন হচ্ছে ব্লু কালারটা, যখন 3 তখন হচ্ছে এই গ্রিন কালারটা, যখন 4 তখন হচ্ছে এটা, যখন 5 তখন হচ্ছে এটা। আমি ধ্রুবকের মান যত বাড়াচ্ছি আমার গ্রাফ তত উপরের দিকে উঠতেছে, ধ্রুবকের মান যত বাড়াচ্ছি গ্রাফ তত উপরের দিকে উঠতেছে। তাহলে তোমরাই আমাকে বলো, তোমরাই আমাকে বলো এখন, এ দেখো যত মান বাড়ে গ্রাফ তত উপরে উঠে। তাহলে এক্ষেত্রে এটা যদি T1 হয়, এটা যদি T2 হয়, এটা যদি T3 হয়, কার টেম্পারেচারটা বেশি বলো? তোমরা নিজেরাই বলতে পারবা, আমার বলা লাগবে না, তোমরা নিজেরাই বলতে পারবা যে ভাইয়া T3 হচ্ছে সবচেয়ে বেশি, T3 হচ্ছে সবচেয়ে বড়। তাহলে সুতরাং বলা যাবে T3 হচ্ছে সবচেয়ে বড়, তারপর T2, তারপর T1। এইবার কি তোমাদের ক্লিয়ার হয়েছে? আমি কিন্তু প্র্যাকটিক্যালি তোমাদের দেখাইছি, এবং এখান থেকেই দেখাইছি যে যত বাড়তেছে কনস্ট্যান্টের মান আমাদের গ্রাফটা তত দূরে যাচ্ছে, দেখছো, বা তত মূলবিন্দু থেকে দূরে চলে যাচ্ছে। তাহলে এই ক্ষেত্রে এই গ্রাফটার মধ্যে কি হবে, এটা যদি T1 হয়, কালার ম্যাচিং করা আছে, তোমার টেম্পারেচার বুঝবা যে কোনটার কোনটা, হ্যাঁ। এটা যদি T3 হয়, তাহলে আমাকে বলো কোনটার টেম্পারেচারটা বেশি হওয়ার কথা? এটা বেশি হবে, এটা কম হবে, এটা আরো কম হবে। এখন আরো ইন্টারেস্টিং ব্যাপার আছে, আরো ইন্টারেস্টিং ব্যাপার আছে, তোমাদের কোয়েশ্চেন কিন্তু এটা আসবে। আমি যদি ট্রিকি কোয়েশ্চেন করি আমি এটা দিব, কারণ আমি এটা চাই তোমরা এটা শিখো। সো এখন যদি এরকম হয় যে এইটার নাম দিছে T3, তুমি মুখস্থ করে গেছো ভাই T3 সবচেয়ে বেশি, মুখস্থ করে গেছো T3 সবচেয়ে বড়। এখন তোমার টিচার যদি দেয় এটাকে T3, এটাকে T2, এটাকে T1, তখন তো ভুল হয়ে যাবে। তাহলে এটা মনে রাখার উপায়টা কি? আমি কেন জানি মনে রাখি, মানে আমি যেভাবে মনে রাখি সেভাবে বোঝাচ্ছি, অনেকে অনেকভাবে মনে রাখে। আমি মনে রাখি দূরত্ব যত বেশি সেটা তত বড়, কাছে থাকলে ছোট, দূরে গেলে বড়, দূরে গেলে আরো বড়। আমি এভাবে মনে রাখি, তোমরা অন্যভাবে মনে রাখতে পারো, তোমাদের যেভাবে ইচ্ছা যেভাবে খুশি সেভাবে মনে রাখো, কোনো সমস্যা নেই, ঠিক আছে? তাহলে যেটা কাছে সেটা হচ্ছে ছোট, যেটা দূরে সেটা আরো বড়, যেটা দূরে সেটা আরো বড়। এই গ্রাফটা কি সবাই একটু বুঝছো? জাস্ট আমাকে এটা বলো যে ভাইয়া বয়েলের সূত্রে এই গ্রাফটা আমার এখন ক্লিয়ার, পি ভার্সেস ভি এর গ্রাফটা ক্লিয়ার। এবং আমি বলছি কিভাবে আনছি, প্রথমে পি ভার্সেস ভি দরকার ছিল, তাহলে পি ভার্সেস ভি এর প্লট করলাম, প্লট করে আমি এটা এখান থেকে ইকুয়েশনটা নিয়ে আসছি আর কি। সমানুপাতিক থেকে সমান, সমানুপাতিক থেকে সমান হতে হলে একটা কনস্ট্যান্ট আনতে হয়, সেই কনস্ট্যান্টটা আনছি, তারপর পিভি ইকুয়াল টু কে লিখছি, পিভি ইকুয়াল টু কে লিখছি। এখন তুমি একটা একটা করে মান বসায় দেখতে পারো যে এক্স এর মান 1 হলে ওয়াই এর মান কত হয়, এক্স এর মান 2 হলে ওয়াই এর মান কত হয়, এক্স এর মান 3 হলে ওয়াই এর মান কত হয়। এইভাবে প্লট করে করে কিন্তু তুমি এই বিন্দুগুলো পাইতে পারো, বুঝছো? এক্স এর মান 1 তাহলে ওয়াই এর মান কত, এক্স এর মান 2 ওয়াই এর মান কত, এক্স এর মান 3 ওয়াই এর মান কত, এক্স এর মান 4 ওয়াই এর মান কত। তারপর কয়েক 3-4টা বিন্দু নিলেই তুমি নিজে নিজে গ্রাফ আঁকতে পারবে। যারা গ্রাফ বোঝো না তাদের জন্য ওয়ে হচ্ছে তুমি 3-4টা বিন্দু নিবা, আর কিছুই না। ধর কে এর মান ধরছো 1, ঠিক আছে, কে এর মান যদি 1 হয় তাহলে পি এর মান যদি 1 ধরো, তাহলে ভি এর মান কত হবে সেটা 1, তাহলে পি এর মান 1 হলে ভি এর মান 1। তারপরে আবার পি এর মান 2 ধরবা, তখন দেখবা ভি এর মান কত আসে। এইভাবে করে করে তুমি মানগুলো বসায় বসায় তুমি নিজেই চাইলে গ্রাফটা আঁকতে পারবে। আর পিভি ইকুয়ালস টু কনস্ট্যান্ট বা এক্স ওয়াই ইকুয়ালস টু 1, এই গ্রাফটা তোমরা অলরেডি দেখে আসছো, এই জন্য তোমাদের বলছি এটা হচ্ছে তোমরা কনিক্সে পড়ছো, যারা পড়ো নাই তারা তো আসলে সমস্যা নাই। ফাইন, এখন আমরা নেক্সট গ্রাফে চলে যাই। নেক্সট গ্রাফটা হচ্ছে এবার হচ্ছে ভাই পি ভার্সেস 1/ভি এর গ্রাফ। আমি এগুলোকে একটু নিচে নিয়ে আসি, কারণ এগুলো তো তোমরা আবার প্যাচ লেগে যাবে, সেটা এই পাশে থাকুক।
তাহলে একদিকে আমরা পি নেই ভাইয়া, আরেকদিকে আমরা 1/v নেই, তোমার যেটা ইচ্ছা। ঠিক আছে, তুমি যেদিকে ইচ্ছা সেদিকে নিতে পারো। এখানে কোনোই নাই যে ভাইয়া আপনি এদিকে ভি নিছেন এদিকে পি নিছেন, আমি এদিকে পি নিবো এদিকে ভি নিবো, কোনো সমস্যা নেই, একই কথা। একই কথা, তুমি পি নাও ভি নাও, ইট ডাজন্ট ম্যাটার, একই কথা হবে। ফাইন। তাহলে এবার ধরো আমি এদিকে পি নেই ভাইয়া, তোমরা বলবা যে ভাই আপনি ওইদিকে পি নেন, উপরের দিকে পি নেন, সমস্যা নেই। আর এদিকে 1/v নেন, কোনো সমস্যা নেই, নিলাম পি আর 1/v নিলাম। তাহলে এবার খেয়াল করে দেখো তো পি এর সাথে 1/v এটা কিভাবে সম্পর্কিত আছে। আগের মতো এবার পি ভার্সেস 1/v নিচ্ছ, তাহলে পি একটা রাশি আর 1/v একটা রাশি, পি কে নিয়েছো এদিকে আর 1/v কে নিয়েছো এদিকে, তাহলে এই দুইটাকে এবার জাস্ট দুইটা চিন্তা করো। তাহলে এখান থেকে আমি কি বলতে পারি, p is equals to k into 1/v, k into 1/v। তাহলে এবার দেখো তো এটাকে আমি কিভাবে সংজ্ঞায়িত করতে পারি, এটা কি y equal to mx এর মতো না দেখতে? আমি কিন্তু শুধু ভি নিচ্ছি না, শুধু ভি নিলে যেটা হয়তো y equal to k into 1/x এরকম ইকুয়েশন হয়তো দাঁড়াইতো, বুঝছো, শুধু ভি নিলে, যেমন এখানে আমরা যেটা করছিলাম যে p ভার্সেস v। বাট এবার আমরা পুরো 1/v কে একটা রাশি হিসেবে চিন্তা করতেছি, পুরো 1/v কে একটা একক রাশি হিসেবে চিন্তা করতেছি। তাহলে পুরো 1/v কে যদি একটা একক রাশি চিন্তা করো আর p কে একটা একক রাশি চিন্তা করো, তাহলে এটা কি আসলে y equal to mx এর মতো না দেখতে? দেখো তো y equal to mx এর মতো না দেখতে, কারণ আমি এই পুরো p কে y চিন্তা করেছি আর পুরো 1/v কে একটা রাশি হিসেবে চিন্তা করেছি। এই যে পুরো 1/v কে প্লট করতেছি, শুধু v কে যদি প্লট করতাম তখন আমি যে শুধু v কে কিন্তু আলাদা নিতাম, বুঝছো? তাই এটা হচ্ছে y equal to mx সরলরেখার মতো, যেটা হচ্ছে মূল বিন্দুগামী সরলরেখা। তাহলে মূল বিন্দুগামী সরলরেখার ইকুয়েশন তোমরা নিজেরাই পারবা, যে ধরো এটা একটা মূল বিন্দুগামী সরলরেখা, আরেকটা যদি দেই যে এটা একটা মূল বিন্দুগামী সরলরেখা, এবং আরেকটা রেখাও যদি আঁকি এটাও একটা মূল বিন্দুগামী সরলরেখা, এবং এই ক্ষেত্রেও ধরো তুমি তিনটা গ্রাফ পাইছো, তিনটা গ্রাফের টেম্পারেচার তিন রকম। তাহলে এবার তোমরা আমাকে বলো যে কোনটার টেম্পারেচার বেশি কোনটার টেম্পারেচার কম। এটা হচ্ছে T1, এটা হচ্ছে T2 আর এটা হচ্ছে T3। তাহলে এবার কার টেম্পারেচার বড় কার টেম্পারেচার কম বলো, কার টেম্পারেচার বড় কার মানে এখানে এখানে T1 T2 T3 এর সম্পর্কটা কেমন হবে সেটা একটু আমাকে বলো। T1 T2 T3 তিনটা টেম্পারেচার লিখলাম, এখন তোমরা আমাকে এই সম্পর্কটা বলবা যে কার কে বেশি কে কম, T1 বড় T2 বড় না T3 বড়? T3 বেশি। দ্যাটস গ্রেট, গ্রেট গ্রেট, তোমরা সবাই পারছো, দেখছো, তোমরা সবাই পারছো, তোমরা সবাই পারছো। এটাও কিভাবে মনে রাখা যায় ভাইয়া, এখানে T3 বড় বলছো, আমি যদি এখন উল্টা নাম দিতাম, আমি যদি বলতাম যে এটা T1 এটা T2 এটা T3, তখন কি বলতাম? এটা আমি যেভাবে মনে রাখতাম সেটা হচ্ছে যেটার অ্যাঙ্গেল যত বেশি বা যেটা যত বেশি ঢাল, যেটা যত বেশি খাড়া সেটার মান তত বেশি। যেমন এখানে T3 মানটা ঢালটা সবচেয়ে বেশি, অ্যাঙ্গেলটা সবচেয়ে বড়, তাহলে এটা সবচেয়ে বড়, তারপর T2 তারপর T1। এটার মতো যেটা কাছে সেটা বেশ ছোট, যেটা দূরে সেটা বড়। ঠিক সেম ভাবে এটা কোন যেটার ছোট সেটার মান ছোট, কোন যেটার বড় সেটা বড়, কোন যেটার আরো বড় সেটা আরো বড়। তাহলে এখানে আমি বলতে পারি যে আমার T3 সবচেয়ে বড়, T2 তারপর কম, তারপর T1। সম্পর্কটা সেরকম। সো বুঝতে পারছো, আমি যদি পরীক্ষায় তোমাদের উল্টাই দিই তোমরা কিন্তু নিজের কাজ খেয়ে যাবা। সো কখনো ওই সংখ্যা দিয়ে মনে রাখবা না যে T1 বড় T2 ছোট, এরকম না। এইভাবে মনে রাখার চেষ্টা করবা, কোনো কিছু মানে রিলেটেবল কিছু দিয়ে মনে রাখার চেষ্টা করলে জিনিসটা তোমাদের জন্য সহজ হবে। ফাইন, তাহলে ভাইয়া পি ভার্সেস ভি হয়ে গেল, পি ভার্সেস 1/v হয়ে গেল, আরেকটা বাকি আছে পিভি ভার্সেস পি বা পিভি ভার্সেস ভি। আরেকটা গ্রাফ বাকি আছে, সেই গ্রাফটা পাশে আমি এঁকে দিই, আই থিঙ্ক জায়গা আছে। আরেকটা গ্রাফ নিব ভাইয়া হচ্ছে পিভি ভার্সেস পি বা পিভি ভার্সেস ভি, তুমি যেটাই নাও না কেন। একদিকে নাও হচ্ছে পি আর ভি এর গুণফল, আরেক দিকে তুমি নিতে পারো আইদার পি অথবা ভি, যেটা ইচ্ছে সেটা, পিও নিতে পারো ভিও নিতে পারো, কোনো সমস্যা নাই। এই গ্রাফটার ক্ষেত্রে কেমন হবে, এই গ্রাফটার ক্ষেত্রে মানগুলো কিন্তু এরকমই আসবে। তুমি দেখো তুমি কি পাইছো, তোমার বয়েলের সূত্র কি বলে, পিভি এর গুণফল সবসময় কনস্ট্যান্ট, পিভি এর গুণফল সবসময় কনস্ট্যান্ট যদি টেম্পারেচার আর এন ফিক্স থাকে। তাহলে তুমি পিভি এর গুণফল তো ফিক্সড,
পিভি এর গুণফল তো ফিক্স, তাহলে একদিকে পিভি নিয়ে নিয়েছো, আরেকদিকে কনস্ট্যান্ট মান, মানে এটা নাই আর কি চিন্তা করে এখানে তুমি, এটা ডিপেন্ড করে না, এটা ম্যাটার করে না, এটা ইন্ডিপেন্ডেন্ট। তুমি পিভি এর গুণফল সবসময় কনস্ট্যান্ট, তার মানে তুমি যে গ্রাফগুলো পাবা সেই গ্রাফগুলো দেখতে এমন হবে, এরকম এরকম আর এরকম। এবং এই ক্ষেত্রেও আমাকে বলো তো টেম্পারেচার কিন্তু ভিন্ন ভিন্ন, এটা টেম্পারেচার T1, এটা টেম্পারেচার T2 এন্ড এটা টেম্পারেচার T3। তাহলে আমাকে একটু বলো তো এখানেও কে বড় কে ছোট, কে বড় কে ছোট, কে বড় কে ছোট? এনিওয়ান? T3 বড়। ভেরি গুড, ভেরি গুড। এক্স আর ওয়াই অ্যাক্সিসে প্যারালালে একটা রেখা আঁকলে আরো সহজে বোঝা যায়। হ্যাঁ সেটাই তো এঁকেছি, এই যে এক্স আর ওয়াই এর প্যারালালে একটা রেখা এঁকেছি। এই রাশিটা হচ্ছে কনস্ট্যান্ট, রাইট? পিভি হচ্ছে কনস্ট্যান্ট, পিভি এর মানটা হচ্ছে কনস্ট্যান্ট। যেমন এই যে x ইকুয়ালস টু 2, এটা কি? x ইকুয়াল টু 2 এটা কি? একটা y অক্ষের সমান্তরাল সরলরেখা না? আবার y ইকুয়ালস টু 2 এটা কি? এটা x অক্ষের সমান্তরাল সরলরেখা না? যে কোনো কিছু কনস্ট্যান্ট হলেই আমরা বলতে পারি সমান্তরাল সরলরেখা। তাহলে সেক্ষেত্রে এই যে তুমি এরকম সমান্তরাল সরলরেখা পাবা, x অক্ষের সমান্তরাল সরলরেখা পাবা। তাহলে সেক্ষেত্রে x অক্ষের সমান্তরাল সরলরেখা পেলে কি বলা যায়, কে বড় কে ছোট? আমি এইভাবে মনে রাখতাম, যত দূরত্ব বেশি সেটা তত বড়, যত দূরত্ব কম সেটা ছোট। তাহলে T1 যেহেতু সবচেয়ে কাছে, তাহলে T1 ছোট, T2 বড়, T3 আরো বড়। তাহলে আমরা এখান থেকেও যে সম্পর্কটা পাবো একই রকম সম্পর্ক, যে T1, T2 এন্ড T3 তাদের সম্পর্কের মধ্যে আমাদের T3 হচ্ছে সবচেয়ে বড়, তারপর T2, তারপর T1। সো হোপফুলি আজকে এই পর্যন্ত যেটা বুঝাইছি সেটা তোমরা বুঝতে পারছো এবং ভালো লাগছে। এখন তোমরা কেউ কেউ বলবা যে ভাইয়া আমি যদি গ্রাফটা অন্যভাবে আঁকতে চাই, যেমন ধরেন আপনি এখানে পি নিচ্ছেন, এখানে 1/v নিচ্ছেন, ভাই আমি এদিকে নিতে চাই হচ্ছে পি, এদিকে নিতে চাই 1/v, ইউ ক্যান ডেফিনেটলি ডু দ্যাট, এবং সেক্ষেত্রেও মান একই রকমই আসবে, ঠিক আছে? সেক্ষেত্রেও মান একই রকমই আসবে। এক্ষেত্রে তুমি এদিকে তুমি পি নাও, এদিকে তুমি ভি নাও, একই রকম আসবে, জাস্ট এখানে এক্স আর ওয়াই ইন্টারচেঞ্জ হবে, ওইটা তেমন ব্যাপার না, ওইটা অন্যভাবে মানে এক্সপ্লেন করা যায়। ওকে ওকে, সো আমরা তো মোটামুটি এই পর্যন্ত হয়েছে, এরপর আমরা দেখি আর কি পড়তে পারি। বয়লের সূত্র হয়ে গেছে, সবাই বয়লের সূত্র পারবো। বয়লের সূত্র হচ্ছে আমার টেম্পারেচারটা ফিক্সড, চাপ এবং আয়তনের মধ্যে সম্পর্ক। এবং এখান থেকে মেডিকেল অ্যাডমিশন টেস্টে কিছু কোয়েশ্চেন আসছিল। আর হচ্ছে ওই যে তোমাকে বললাম বেলুনের কথাটা, বেলুনের এক্সাম্পলটা, যে বেলুন যদি আমি ফুলাই, চাপের সাথে আয়তন তো ব্যস্তানুপাতিক, চাপ বাড়লে আয়তন কমবে ভাইয়া, আবার আয়তন বাড়লে চাপ কমবে। কিন্তু তুমি যদি বেলুনের কথা চিন্তা করো, বেলুনকে বড় করলে বেলুনের আয়তনও বাড়তেছে ভাই, চাপও বাড়তেছে। এটা কেন, কিভাবে? এটা কি বয়লের সূত্র মানে না? আসলে এটা বয়লের সূত্র মানে না, কেন না? কারণ এখানে তোমার এনটা ফিক্স না, তুমি অসংখ্য বাতাস ঢুকাচ্ছ, মূল সংখ্যা অ্যাড করতেছো, যার কারণে এখানে বয়লের সূত্র মানতেছে না। তো তোমাদের এই ওয়েবসাইটের নামটা দেখাই দিলাম, তোমরা এখান থেকে বিভিন্ন ধরনের গ্রাফ প্লট করে নিজেরা চেক করতে পারো, নট অনলি ইন ফিজিক্স বাট অলসো ইন এনি সাবজেক্টস যেখানে তোমার গ্রাফ দরকার হয়। তুমি এখানে হাজারটা গ্রাফ এঁকে এঁকে নিজেরা কিন্তু খুব সুন্দর সুন্দর জিনিস দেখতে পারবে। এই কোয়েশ্চেন কেমন হচ্ছে, হ্যাঁ দেখতে কেমন, e⁻x বলো, যেটা ইচ্ছে সেটা বলো, অনেক মজা। ইভেন তুমি যদি ইকুয়েশনও কোনো লিখতে চাও, যে 2x প্লাস 3y মাইনাস 5 ইকুয়াল টু 0, তুমি যদি এটাও লেখো, এটার জন্য ওরা কিন্তু একটা ইকুয়েশন প্লট করে দিবে তোমার কাছে। আমি তো x লিখি নাই, 2x 3y, এই যে দেখছো সুন্দর গ্রাফ প্লট করে দিছে। এরপর আরেকটা ইকুয়েশন যদি আমি লিখি, যে x মাইনাস y, সাপোজ x মাইনাস 2y প্লাস, আচ্ছা x মাইনাস 2y ধরো মাইনাস 3 ইকুয়ালস টু 0। এই দুইটা গ্রাফ কোথায় ছেদ করছে সেটা কিন্তু সলিউশনও তুমি এখান থেকে পেয়ে যাবে, কোথায় ছেদ করছে সেই সলিউশনও কিন্তু তুমি এখান থেকে ইজিলি পেয়ে যাবে। এই যে 2.71 মাইনাস 0.31, এখান থেকে অনেক রকম কিছু করা যায়। এটার ওয়েবসাইটের নাম হচ্ছে ডেসমোস নামে একটা ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটে তুমি এই কাজগুলো ইজিলি করতে পারবা। এবং এখানে আরো অনেক ধরনের মডিফিকেশন সম্ভব, তুমি অ্যারো দিতে পারো চাইলে, হ্যাঁ অ্যারো চেঞ্জ করতে পারো,
তারপর রিভার্স কন্ট্রাস্ট দিয়ে তুমি দেখতে পারো যে একটু অন্যরকম চেঞ্জ করতে পারো, ব্রেইলে মুড দিতে পারো, আর অনেক কিছু করা যায়। ঠিক আছে, ডিগ্রি ইউনিটও করা যায়। এগুলো তোমরা একটু এক্সপ্লোর করবা। তোমাদের এরকম ভিজুয়ালাইজেশন যদি থাকে পড়াশোনার মাঝে, আমার মনে হয় পড়াশোনাটাকে আরেকটু ইন্টারেস্টিং করা সম্ভব। ফাইন, এখন আমরা বয়েলের সূত্র হয়ে গেছে, এবার আমরা চার্লসের সূত্র চলে যাই। চার্লসের সূত্র কি? চার্লসের সূত্রকে আমরা চাপটা হচ্ছে কনস্ট্যান্ট থাকবে, রাইট? বয়েলের সূত্রে যেমন টেম্পারেচারটা ফিক্স থাকে, বয়েল মানে বয়েলিং হচ্ছে এরকম করে আমি মনে রাখতাম আর কি। বয়েল মানে কি? পানি বয়েল হওয়া। পানি বয়েল হওয়া মানে টেম্পারেচার, তাহলে ওখানে টেম্পারেচারটা কনস্ট্যান্ট, পিভি হচ্ছে কনস্ট্যান্ট, পিভির গুণফলটা কনস্ট্যান্ট। আর চার্লসের সূত্র যেহেতু চাপ টাইপের, তাহলে এক্ষেত্রে চাপটা হচ্ছে কনস্ট্যান্ট। এক্ষেত্রে আমাদের চাপটা হচ্ছে কনস্ট্যান্ট। তাহলে চার্লসের সূত্র না, আমি এভাবে মনে রাখতাম, তোমরা নিজেরা অনেক ভাবে মনে রাখো, অনেকে হয়তো মনে রাখতে হয় না, নিজে নিজে পারো। সো চার্লসের সূত্র কি বলতেছে? চার্লসের সূত্র বলতেছে যে আমার একটা স্থির চাপ যদি থাকে, তাহলে কোনো একটা নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন, চাপ যদি স্থির থাকে তাহলে একটা নির্দিষ্ট ভর, এই কথাটা তোমরা মানে কখনোই খেয়াল করো না। এটা আমি 100% শিওর, যেটা কেউই খেয়াল করো না, আমি নিজেও খেয়াল করি নাই পড়ার সময়। নির্দিষ্ট ভরের এই কথাটা সবাই স্কিপ করে যায়, কিন্তু এই কথাটা খুবই মারাত্মক একটা কথা। এটা ভুল করলে সব শেষ। প্রথমত চাপ স্থির হইতে হবে, আর নির্দিষ্ট ভর হইতে হবে। নির্দিষ্ট ভর মানে নির্দিষ্ট পরিমাণ আর কি, ঠিক আছে? নির্দিষ্ট পরিমাণ ভরের গ্যাসের যে আয়তন আছে, সেই আয়তন হচ্ছে আমার 0°C প্রতি সেলসিয়াস তাপমাত্রা পরিবর্তনের জন্য 0°C আয়তনের ভগ্নাংশ পরিবর্তিত হয়, সেটা আমি এক্সপ্লেন করতেছি। মেইনলি এটা ফর্মুলাটা হচ্ছে ভি সমানুপাতিক টি। ভি সমানুপাতিক টি কোথেকে আসছে ভাইয়া? ওই পিভি ইকুয়াল টু এনআরটি থেকে আসছে। এই ফর্মুলাতে তুমি চিন্তা করো যে তোমার পিটা ফিক্সড, এনটা ফিক্সড, আরটা ফিক্সড। যেহেতু আমি নির্দিষ্ট পরিমাণ গ্যাস বলছি, তাহলে এন ফিক্সড, আর তো এমনিতেই কনস্ট্যান্ট, আর আমি স্থির চাপ বলে নিচ্ছি, চাপ স্থির বলে নিচ্ছি। তাহলে এই ফর্মুলা থেকে আসলে এই চার্লসের সূত্র পাওয়া যায়, সেটা হচ্ছে ভি সমানুপাতিক টি। ভি সমানুপাতিক টি, বাট এটার যে তোমার ব্যাখ্যাটা, এক্সপ্লেনেশনটা, এটা একটু অন্যরকম। এটা একটু ওই যে বাংলা ভাষায় অনেক কিছু বলা আছে, যে স্থির চাপে কোনো একটা নির্দিষ্ট পরিমাণ গ্যাসের আয়তন হচ্ছে 0°C প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পরিবর্তনের জন্য 0°C 1/2 অংশ পরিবর্তিত হয়। এটাকে আমি একটু কথায় লিখে তারপর তোমাদের এক্সপ্লেন করতেছি। কোন বস্তুর আয়তন হবে V0 প্লাস V0 থিটা ডিভাইডেড বাই 273। এটা হচ্ছে এটার আরেকটা মানে প্রকাশ বলতে পারো, আরেকভাবে প্রকাশ। কি বলছে? ধরো V0টা হচ্ছে 0°C কোনো গ্যাসের আয়তন। 0°C কোনো গ্যাসের আয়তন যদি V0 হয়, তাহলে থিটা ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ওই গ্যাসের আয়তন কত হবে? থিটা ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ওই গ্যাসের আয়তন কত হবে? ভি। এটা হবে V0 0°তে আয়তন যেটা ছিল সেটা, প্লাস V0/273। এটা মানে কি? 0°তে আয়তনের 273/1 না? V0/273, এটা এই কথাটার মানে কি? 0°তে আয়তনের 273/1 না? 0°তে আয়তনের 273/1, এই কথাটার মানে হচ্ছে এটা। ইন্টু থিটা মানে কি? থিটা ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হচ্ছে ধরো 10, 5, 15। তাহলে তুমি কি করছো? থিটা ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আয়তন বের করার জন্য 0°তে আয়তনের সাথে তুমি 0°C আয়তনের 273/1 যত হয় সেটার সাথে থিটাকে গুণ করছো। তার মানে এটা একটা ইউনিট যদি চিন্তা করো, এটাকে তুমি থিটা পরিমাণ বাড়াচ্ছ 5 ইন্টু সামথিং। এই সামথিংটা হচ্ছে এই V0/273। ঠিক আছে, যে 0°তে আয়তনের 273/1 ইন্টু 5 ডিগ্রিতে তুমি আয়তন বের করতে চাইলে এটার সাথে 0°C আয়তন যোগ করতে হবে। তাহলে এটার কথাটার অর্থটা অনেকটা এরকম যে তুমি যদি 1°C তাপমাত্রা বাড়াও, 1°C তাপমাত্রা বাড়াও, তাহলে গ্যাসের আয়তন বাড়বে হচ্ছে V0/273।
273 অংশ। তুমি যদি 2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়াও তাহলে গ্যাসের আয়তন বাড়বে হচ্ছে V0/273 ইন্টু 2। আমি হয়তো বুঝাতে পারতেছি না, আমি আরেকটু বুঝাবো, ক্লিয়ার করবো, সমস্যা নেই। মানে প্রতি ডিগ্রি সেলসিয়াস বাড়ানোর জন্য গ্যাসের আয়তন কতটুকু করে বাড়ে? 1 ডিগ্রি সেলসিয়াস বাড়া স্টুডেন্টস, ইমরান ভাই হয়তো কোনো ধরনের যান্ত্রিক গোলযোগের কারণে বের হয়ে গেছে, উনি অতি শীঘ্রই আমাদের মধ্যে উপস্থিত হবেন। তো তোমরা সবাই একটু ওয়েট করো। আচ্ছা, আই এম ব্যাক। কি হলো বুঝলাম না, হঠাৎ করে চলে গেল কেন? তোমার মেবি নেটওয়ার্কে একটু ঝামেলা ছিল না? মেবি ভাইয়া। আচ্ছা, হঠাৎ করে চলে গেল। ওকে, ইটস ওকে, সমস্যা নেই। কতটুকু শুনে যাচ্ছে আমি এখান থেকে আবার কন্টিনিউ করছি। লেট মি কন্টিনিউ ফ্রম ওয়্যার আই লেফট। যেখান থেকে চলে গিয়েছিলাম সেখান থেকে কন্টিনিউ করছি। ওফ, বাইরে থেকে নয়েজ আসতেছে না, একদম নিচ তলা থেকে নয়েজ আসতেছে। আমি যেটা বোঝাতে চাইছি, আবার একটু মনোযোগ দাও। চাপ যদি স্থির থাকে তাহলে বলা হয়েছে নির্দিষ্ট ভরের গ্যাসের জন্য তার আয়তন যেটা হবে সেই আয়তনটা চাপের তাপমাত্রার সাথে সমানুপাতিক। এটা মানে কি? এটা মানে ওরা একটা ইউনিট ধরছে, হিসাব করছে যে V0/273, এটা একটা ইউনিট চিন্তা করছে। গ্যাসের তাপমাত্রা যদি 1 ডিগ্রি সেলসিয়াস বাড়াও তাহলে আয়তন বাড়ে এতটুকু। এটা হচ্ছে তাপমাত্রা বাড়াচ্ছে কতটুকু, এটা হচ্ছে আয়তন বাড়তেছে কতটুকু। এটা হচ্ছে টেম্পারেচার আর এটা হচ্ছে ভলিউম। উফ, ফাইন। সায়েন্টিস্টরা একটা ক্যালকুলেশন করেছে যে আমি যদি 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়াই তাহলে আয়তন বাড়ে হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস আয়তনের 273 ভাগের 1 ভাগ। 1 ইন্টু 200 V0/273 ভাগ। সায়েন্টিস্টরা দেখছে আয়তন যদি 2 ডিগ্রি সেলসিয়াস বাড়ানো হয় তাহলে গ্যাসের আয়তন বাড়ে V0/273 ইন্টু 2। তাহলে 0 ডিগ্রিতে আয়তনের 273 ভাগে 1 ভাগ ইন্টু 2। 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ালে আয়তন বাড়ে হচ্ছে 3 ইন্টু V0/273। সায়েন্টিস্টরা দেখলো যে এভাবে 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ালে আমার আয়তন বাড়ে V0/273 অংশ। তাহলে এভাবে যদি আমি থিটা ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়াই টেম্পারেচার, তখন কি হবে? থিটা ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ালে আমার গ্যাসের আয়তনটা বাড়বে হচ্ছে থিটা ইন্টু V0/273। এটা তো মানো। তাহলে আলটিমেটলি গ্যাসের আয়তন কতটুকু হবে? 0 ডিগ্রিতে একটা আয়তন ছিল, V0 ছিল, আর তুমি থিটা ডিগ্রি ওখান থেকে থিটা ডিগ্রি পর্যন্ত বাড়াইছো, এতটুকু বাড়ছে। তাহলে টোটাল আয়তন যেটা হবে সেটা হচ্ছে V0 প্লাস V0 273 ইন্টু থিটা। এটাই হচ্ছে আমাদের থিটা ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তনের ফর্মুলা। এটা দিয়ে কখনো তোমরা কোনো ইহজগতে কোনো ম্যাথ পাও নাই, আমি চাইলে ম্যাথ বানাই দিতে পারি। আমি চাইলে ম্যাথ ইজিলি বানাই দিতে পারি যে কোনো একটা গ্যাসের আয়তন, ধরো সাপোজ 0 ডিগ্রিতে আয়তন হচ্ছে মাইনাস, বা 0 ডিগ্রিতে আয়তন হচ্ছে 10 মিলিমিটার কিউব, তাহলে 27 ডিগ্রি সেলসিয়াসে আয়তন কত? আমি কিন্তু ইজিলি দিতে পারি এটা, ঠিক আছে? এটা যেমন তোমরা এইভাবে করতে পারো এই ফর্মুলা দিয়ে, তোমরা এই যে ফর্মুলা V0 সমানুপাতিক V সমানুপাতিক T, এটা দিয়ে ম্যাথ গুলো করতে পারো, যে V1/T1 V2/T2, এভাবে করতে 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 কি হবে, একটা কনস্ট্যান্ট মান আসবে, এই আর কিছুই না।
তাহলে এক্ষেত্রে ভাইয়া চার্লসের সূত্রদের মধ্যে আমরা কতগুলো গ্রাফ দেখতে পারি, যেখানে গ্রাফগুলো দেখতে কেমন হবে ভাইয়া? তাহলে এটা গ্রাফগুলো দেখতে কেমন হবে বুঝতে পারছো? আমরা যদি এখানে ভি ভার্সেস টি এর গ্রাফ নেই, মূলবিন্দুগামী সরলরেখা গ্রাফ আসবে ভাইয়া। ভি ভার্সেস টি এর গ্রাফ নিলে মূলবিন্দুগামী সরলরেখা গ্রাফ আসবে, রাইট? তাহলে আমরা ভি ভার্সেস টি এর গ্রাফ আঁকি। ভি ভার্সেস টি, যেহেতু প্রেসারটা কনস্ট্যান্ট, উপরে আঁকি। ফর্মুলার পাশে দিলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। সো একদিকে আমি নেই টেম্পারেচার, একদিকে আমি নেই ভলিউম। সেক্ষেত্রে বুঝতে পারছো, দেখো ভি সমানুপাতিক টি, ভি সমানুপাতিক টি, এখান থেকে তুমি যদি সরল রেখার ইকুয়েশন আনতে চাও তাহলে কি আসবে? ভি ইকুয়ালস টু কে ইন্টু টি, একটা কনস্ট্যান্ট, বা এটাকে তুমি কি বলতে পারো? ওয়াই ইকুয়াল টু এম এক্স বলতে পারো না? ওয়াই ইকুয়াল টু এম এক্স গ্রাফের মতো বলা যেতে পারে যে ওয়াই ইকুয়াল টু এম ইন্টু এক্স। তাহলে সেক্ষেত্রে অবশ্যই এখানে একটা মূলবিন্দুগামী গ্রাফ পাবো ভাইয়া। এখন কথা হচ্ছে এখানে কিন্তু এখানে অনেকগুলো গ্রাফ থাকতে পারে, শুধু একটা গ্রাফ থাকবে এমন না, এখানেও ভাইয়া অনেকগুলো গ্রাফ থাকতে পারে। এবং এক্ষেত্রে যেটা ফিক্স থাকবে সেটা কি? প্রেসার ফিক্স থাকবে, রাইট? এটার জন্য একটা প্রেসার হবে, এটার জন্য একটা প্রেসার হবে, এটার জন্য একটা প্রেসার হবে। এখন তোমরা একটু আমাকে বলো এই প্রেসার গুলা সম্পর্কটা কি হবে? এটার জন্য P1 দিলাম, এটার জন্য P2 এন্ড এটার জন্য P3, তিনটা টেম্পারেচার দিলাম, এবং এই তিনটা টেম্পারেচারের মধ্যে সম্পর্কটা কেমন হবে সেটা একটু তোমরা আমাকে বলবা, যে কার প্রেসারটা বেশি কার প্রেসারটা কম, কার প্রেসারটা বেশি কার প্রেসারটা কম। PV = nRT, এই সমীকরণ থেকে আমরা V সমানুপাতিক T এই ইকুয়েশনটা থেকে নিয়ে আসতেছি। প্রেসারের সাথে সম্পর্কটা কি বলো? তোমরা যদি এখানে একটু দেখো যে V কি পাওয়া যায়, যে nR ডিভাইডেড বাই P ইন্টু T, তাহলে এটা হচ্ছে আমার ঢাল M। যারা বুঝতেছো তারা এটা হচ্ছে আমার ঢাল M, এবং ঢালের সাথে M এর সাথে P এর সম্পর্কটা কি দেখো তো? ঢালের সাথে এটা হচ্ছে ঢাল, মানে আমি PV = nRT ফর্মুলার থেকে এই কোশ্চেনটা আনতে চাই। এটাই তো আসলে উদ্দেশ্য, মানে আমার মেইন বেস তো ছিল এটাই, যে PV = ভাই nRT। এখানে ভাইয়া আমার পিটা ফিক্সড, এমটা ফিক্স, আরটা ফিক্স। আমি মেইনলি ভাই কি করেছি, এই ভি আর এই টি এর ইকুয়েশন আনতে চাচ্ছি। তাহলে আমি যদি ভি ইকুয়ালস টু এন আর বাই পি নেই ইন্টু টি নেই, তাহলে সেক্ষেত্রে আমার এই রাশিটা এন আর বাই পি, এটা হচ্ছে আমার ঢাল, এম রিপ্রেজেন্ট করতেছে, তাহলে এম এর সাথে ঢালের সাথে পি এর সম্পর্ক কি? ব্যস্তানুপাতিক। ঢাল বাড়লে পি কমবে, ঢাল কমলে পি বাড়বে, ঢাল বাড়লে পি কমবে, ঢাল কমলে পি বাড়বে। তাহলে সেক্ষেত্রে এখানে কে বড় কে ছোট সবার ইকুয়েশন চাই। P3 সবচেয়ে বড় বলতেছে একজন, P2 সবচেয়ে বড়, তারপর P1। আচ্ছা না, কে এম এম শরীফ ভুবন, তুমি ভুল বলেছো ভাইয়া, এটার P1টা সবচেয়ে বড়, এটার অ্যাঙ্গেলটা যার কম সে সবচেয়ে বড়। এখানে উল্টা দেখছো, এখানে প্যাচ লাগাই দিছো তোমরা। সো এখানে হচ্ছে অর্ডারটা হবে P1 সবচেয়ে বড়, তারপর হচ্ছে আমাদের P2, তারপর হচ্ছে আমাদের P3। সো ওই বয়েলের মানে কনসেপ্ট দিয়ে তুমি চাই এটা পার করে দিতে পারবা না, হ্যাঁ, এটা একটা ডিফারেন্ট। সো এই জিনিসটা একটু মনে রাখবা। কেন? এই যে ঢাল তোমাকে দেখাই দিছি, দেখো এটা হচ্ছে ঢাল এম এর মান, আর ঢালের সাথে পি এর সম্পর্কটা কি? ব্যস্তানুপাতিক। এই দেখো এম পি এর সাথে এম এর সম্পর্কটা কি? ব্যস্তানুপাতিক। এম বাড়লে পি কমবে, এম কমলে পি বাড়বে। সো এটা কি ঢাল? কম ঢাল, এটা বেশি ঢাল, এটা আরো বেশি ঢাল, ঠিক আছে? তাহলে এটা ঢাল যেহেতু কম তাহলে এটার পি সবচেয়ে বেশি, এটার ঢাল যেহেতু একটু বেশি তাহলে এটার পি একটু কম, আর এটার ঢাল যেহেতু সবচেয়ে বেশি তাহলে এটার পিটা সবচেয়ে কম। সো এইভাবে তুমি মনে রাখো যে ভাইয়া বয়েলের ক্ষেত্রে ওইগুলা মানতে পারবো যে কাছে হলে ছোট, দূরে হলে বড়, বাট বয়েলের ক্ষেত্রে ফর্মুলাটা উল্টায় যাবে। বয়েলের ক্ষেত্রে উল্টা নিয়ম, যে যেটা কাছে সেটা সবচেয়ে বড়, যেটা দূরে সেটা সবচেয়ে ছোট, ঠিক আছে? তাহলে পি কেন বড়, এই যে এখানে রিজন
রিজনটা দেখাই দিছি। যারা বলতে চাচ্ছ যে পি কেন বড় ভাইয়া, P1টা কেন বড় হচ্ছে, এই দেখো কোন, আচ্ছা তোমরা, আচ্ছা তোমাদের বুঝাই দিই, হ্যাঁ যারা এখন একটু কম মানে কনফিউশন আছে তাদেরকে বুঝাই দিই। ধরো y = mx প্লাস সি, ধরো বা y = mx, চিন্তা করো। তাহলে আমি এখানে কতগুলো এক্সাম্পল নেই। ধরো একবার y = 2x নিলাম, y = x নিলাম, আর y = 3x নিলাম। তাহলে প্রত্যেকে ধর এখানে ঢাল কত, এখানে ঢাল কত, এখানে ঢাল কত, পাশে লিখে দিই, বুঝাবো আজকে, বুঝাই ছাড়বো না, বুঝাই ছাড়বো না। দেখো প্রথম গ্রাফের জন্য m এর মান 1, দ্বিতীয় গ্রাফের জন্য m এর মান 2, তৃতীয় গ্রাফের জন্য m এর মান 3। দেখো ঢাল বাড়তেছে, ঢাল বাড়তেছে তো। এবার আমি তোমাকে প্লট করে দেখাই, ইকুয়েশন প্লট করে দেখাই। ওয়েট করো, তো প্রথমটা নিব y = x, সরলরেখা পাইছো একটা গ্রাফ সবুজ কালার। দ্বিতীয় একটা গ্রাফ নেই, y = 2x, একটা গ্রাফ পাইছো। তৃতীয় একটা গ্রাফ নেই, y = 3x, x। এ দেখো তোমরা নিজেরাই দেখো, আমার m এর মান যত বাড়ে, আমি নিজে তোমাদের প্রমাণ করে দেখাচ্ছি যে আমি কথা কি সঠিক বলছি না ভুল বলছি, তোমাদের প্রমাণ করে দেখাচ্ছি। একটু ওয়েট করো, এটা আমি আমার নোটে নিয়ে আসি। এই জিনিসগুলো খুবই মানে এক্সক্লুসিভ জিনিস, হ্যাঁ, এবং নিজে বুঝতে হবে ধরে ধরে। একটু খেয়াল করে দেখো, m এর মান 1 হলে গ্রাফটা হচ্ছে সবুজ কালার গ্রাফটা, m এর মান 2 হলে গ্রাফটা হচ্ছে যে বেগুনি কালার, m এর মান 3 হলে গ্রাফটা হচ্ছে ব্ল্যাক কালার। সো ঢাল যত বাড়ে এটা অ্যাঙ্গেল তত বাড়ে। এটা কি ক্লিয়ার হয়েছে সবাই? এটা কি প্রথমত সবাই ক্লিয়ার যে ভাইয়া m এর মান বাড়লে যে আমার গ্রাফটার কোনটা বাড়ে, ঢালটা বাড়ে, এটা কি ক্লিয়ার? m এর মান বাড়লে গ্রাফটা আরো বেশি খাড়া হয়, এটা কি ক্লিয়ার? এটা ক্লিয়ার তো? এইবার দেখো তাইলে আমি কোন ইকুয়েশন থেকে এটা আনছি, PV = nRT থেকে আনছি না? এটা তো আমার বেসিক ফর্মুলা। এখানে তো ভাইয়া n আর r কে বাদ দাও, চিন্তা করো n আর r তো কনস্ট্যান্ট সব সময়। তাহলে আমি যদি v ভার্সেস t এর গ্রাফ আনতে চাই তাহলে v কে রাখতে হবে বামে, n r/p কে আনতে হবে এখানে, আর p কে রাখতে হবে এখানে, এই তো। তাহলে এই v কে যদি y এর সাথে চিন্তা করা যায়, v কে যদি y এর সাথে তুলনা করা যায়, আর t কে যদি আমি x এর সাথে তুলনা করি, আমি তো v ভার্সেস t গ্রাফই চাই, v ভার্সেস t গ্রাফটাই তো আমি চাই। তাহলে দেখো তো এটা কি আমার ঢাল না? এটা কি আমার ঢাল না? এটা কি আমার m না? আর এই m এর মানটা মানে এই পুরা মানটার সাথে শুধু নিচের p এর মানটার সম্পর্ক কি? আমি যদি বলি m = nr/p, তাহলে তোমরাই আমাকে বলো m এর সাথে p এর সম্পর্ক কি, বলো। m এর সাথে p এর সম্পর্ক কি? m এর সাথে p এর সম্পর্ক কি? ব্যস্তানুপাতিক না? m বাড়লে p কমবে না? তাহলে m বাড়তেছে, এই যে ব্ল্যাকটার জন্য m সবচেয়ে বেশি 3, তাহলে তার জন্য p এর মান সবচেয়ে কম। সবাই কি ব্যাখ্যাটা পাইছো এবার? এইবার এটা সবাই বুঝবে আমি জানি, কারণ y = mx ইকুয়েশন সবাই প্লট করতে পারো। আমি গ্রাফ প্লট করেও দেখাই দিলাম। m এর মান বাড়লে যে গ্রাফটা খাড়া হয় সেটাও দেখাইলাম। সেই PV = nRT থেকে যে আমরা v ভার্সেস t গ্রাফ প্লট করতে চাইতেছি, এই যে v ভার্সেস t, একদিকে চাইতেছি v, একদিকে চাইতেছি t, সেটাও প্লট করে দেখাইলাম। সেখান থেকে আমি ঢালের মানটা কত আসে m সেটাও দেখাইলাম। আর এই ঢালের সাথে p এর সম্পর্ক, m এর সাথে p এর সম্পর্ক কি সেটাও দেখাইলাম। তাহলে m যত বড় হবে p তত কম হবে। তাহলে এটার জন্য m যেহেতু সবচেয়ে বড়, এই ব্ল্যাকের জন্য m যেহেতু সবচেয়ে বড়, m এর মান যেহেতু সবচেয়ে বড়, তাহলে p এর মান সবচেয়ে কম। তাহলে ঢাল যেটা বেশি সেটার p এর মান সবচেয়ে ছোট, ঢাল যেটা কম সেটার p এর মান সবচেয়ে বড়। এইবার আই থিঙ্ক ক্লাসটা সবার ভালো লাগবে, এইবার সবাই বুঝতে পারছো যে আসলে এই গ্রাফগুলো কিভাবে কি হয়েছে না হয়েছে।
আমার মনে হয় আজকের ক্লাসে আমি তোমাদের এই গ্রাফগুলো ক্লিয়ার করতে পারছি। যারা ক্লিয়ার হও নাই তাদেরকে বলবো আবার ক্লাসটা দেখো, খুবই ইম্পর্টেন্ট একটা ক্লাস হয়েছে আজকে, ইন্টারেস্টিং একটা ক্লাস হয়েছে। এন্ড অবভিয়াসলি বইলো যে আসলে কি শিখছো না শিখছো আজকে ক্লাসে, এতটুকু জানাই দিও। ইনশাল্লাহ দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে এবং আরো ভালো কিছু শিখবো আমরা ইনশাল্লাহ। মাহমুদ বলতেছে এভাবে আগে কখনো ভেবে দেখিনি, ব্যাপারটা নিউ শিখলাম। ওকে, থ্যাংক ইউ ভাইয়া। ভি বাড়লে টি বাড়ে, এটা একটা এক্সাম্পল দেন। ভি বাড়লে টি বাড়ে, এটা একটা এক্সাম্পল দেন। ভি বাড়লে টি বাড়ে, তো গ্রাফ থেকে দেখা যাচ্ছে, দেখো ভি বাড়তেছে টি বাড়তেছে। ধরো ভি এর মান কত, ভি এর মান 1 হলে টি এর মান এই যেটা, ভি এর মান 2 হলে টি এর মান আরো বাড়ে, ভি এর মান 3 হলে টি এর মান আরো বাড়ে। অ্যাকচুয়ালি ভি বাড়লে টি বাড়ে না, টেম্পারেচার বাড়ালে আয়তন বাড়ে আর কি, বুঝতে পারছো? বাট তুমি চাইলে ভি ভার্সেস টি এর প্লট করতে পারো, কোনো সমস্যা নেই। ওকে, আই থিঙ্ক এই পর্যন্ত থাকুক। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।